ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। 7টি দিন ধরে অপেক্ষা এবং অপেক্ষা ভূত.com এর, আর আমাদের অপেক্ষা আপনাদের কাছে দারুণ একটা এপিসোড নিয়ে হাজির হওয়া। এভাবেই কেটে যায় 7 দিন এবং 7 দিন পরে রাত 11:59 বাজতেই শুক্রবারে হাজির হয়ে যাই আমরা। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও আমাদের কাছে বেশ কিছু ইমেল রয়েছে এবং বেশ কিছু অডিও ক্লিপ রয়েছে। আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমাদেরকে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.shahin। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন এবং আপনার মতামত জানাবেন, এবং খারাপ লাগলে অবশ্যই জানাবেন যে কেন খারাপ লাগছে, কোন ঘটনাগুলো খারাপ লাগছে। ডেফিনেটলি আমরা সেগুলোর উপরে আরো বেশি নজর দেব। এবং আমরা গত সপ্তাহে সিফাতের একটা চমৎকার ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছিলাম এবং আপনারা সবাই পছন্দ করেছেন সেটি, সেজন্য সিফাতকে আমি ধন্যবাদ জানাই। আজকেও আমাদের কাছে বেশ কিছু ঘটনা রয়েছে। আশা করছি এই ঘটনাগুলো আপনারা পছন্দ করবেন, আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাব এবং ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাবো। আশা করছি 183তম এপিসোড আপনাদের সবার জন্য আনন্দময় হবে, আর সেই সাথে আমি আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন ভয়ের রাজ্যে আমরা আস্তে আস্তে হারিয়ে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি ভালো আছেন। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন রিমন বলছি, রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা পুঠিয়া পৌরসভা থেকে। আমি 2012 সাল থেকে ভূত এফএম এর সাথে আছি। ঘটনা পাঠাবো করে সময় করে উঠতে পারি না, তাই কাজের ফাঁকে একটু একটু করে লেখা শুরু করে দিলাম। আমি আজকে আমার সহধর্মিণী শাকিলার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। আমার নিজের সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আছে। যদি এই ঘটনা সিলেক্টেড হয় তাহলে পরবর্তীতে সেগুলো শেয়ার করব। ঘটনাটি আমি আমার মতো করে বিশ্লেষণ করছি, কারণ এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী আমি নিজেই। কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমাদের দুজনের রিলেশন বিয়ের আগে থেকেই, অর্থাৎ 2020 সালে মে মাসের 26 তারিখে আমরা বিয়ে করি। ঘটনাটি শুরু হয় ঠিক তার 3 দিন, অর্থাৎ মে মাসের 29 তারিখে, এবং সেই সময় আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম। দিনটি ছিল শুক্রবার। আমার 2 দিন রাতে ঘুম হয়নি। আপনি এখানে একটা কাজ করেছেন, আপনি একবার লিখেছেন আপনার বিয়ে হয় 2020 সালের 26 মে, কিন্তু পরবর্তী 3 দিন পরে তারপর আপনি বলেছেন 29/5/2022। আমার মনে হয় যে হয় আপনার বিয়ে হয়েছে 2022-এ অথবা 2020-এ, কোনো একটা তারিখে। দিনটি ছিল শুক্রবার, এটা আপনি বলেছেন। কারণ আমি এটা ক্লিয়ার করলাম এই কারণেই, অনেকেই হয়তো ঘটনা শোনার মাঝখানে যখন দেখবেন যে 2020-এর 26 মে শুক্রবার নয়, তখন অনেক গল্প বা ঘটনা না শুনে বা তার উপরে সেটার উপরে বেশি নজর না দিয়ে এটা নিয়ে হয়তো আরো বেশি কথা বলা শুরু করবে। তাই আমি জানিয়ে দিলাম আগে থেকেই। যাই হোক, তারপরে তিনি বলেছেন যে আমরা দুজনই রাতে ঘুমিয়ে যাই। হঠাৎ রাতে আমার ঘুম ভেঙে যায়। আমি খেয়াল করি শাকিলা ঘুমের মধ্যে একা একা কার সাথে যেন কথা বলছে। আমি বিষয়টা প্রথমে স্বাভাবিকভাবে নেই। কিছু সময় পরে আমি শাকিলাকে ডাক দেই, কি ব্যাপার, ছোট বাচ্চাদের মতো ঘুমের মধ্যে এসব কি বলছো তুমি? তখন শাকিলা আমাকে বলে, কিছু না, এত রাতে তুমি এখনো ঘুমাওনি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তা না হলে কিন্তু ভূতে ধরবে। আমি ব্যাপারটা স্বাভাবিকভাবে নেই, তবুও তখন আমি বুঝতে পারি না ঘটনাটা আসলে কি। সেই দিন রাতে আর কোনো সমস্যা হয় না, আমরা দুজন ঘুমিয়ে যাই। পরের দিন বিকেলে আমার স্ত্রী আমাকে বলে আমার ভাই আমার সাথে কথা বলে। তখন আমি বলি, তোমার কোন ভাই তোমার সঙ্গে কথা বলে রাতে? তখন সে আমাকে বলে, সময় হলে সব জানতে পারবে। আমি আর কোনো কথা বলি না। কিছু সময় পরে আমি বাইরে চলে যাই। আমি আবার বাড়িতে আসি। তখন সে আমাকে বলে, আজকে রাতে আমার ভাই তোমাকে নিয়ে ঘুরতে যাবে, তুমি তার সাথে যেও। আমি কোনো কথা বলি না। রাতের খাওয়া শেষ করে শুয়ে পড়ি। আমি ফোন দেখছিলাম, এমন সময় লক্ষ্য করি আমার স্ত্রী ঘুমের মধ্যে কার সঙ্গে যেন কথা বলছে। তখন আমি তাকে ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। সে তখন আমাকে যা বলে তা শুনে আবার মাথা ঘুরতে থাকে। আমার স্ত্রী আমাকে বলে, লাইট বন্ধ করে যখন শুয়েছিলাম হঠাৎ করে আমার মাথায় প্রচুর ব্যথা শুরু করে।
তারপরে আমি কখন ঘুমিয়ে গেছি জানি না। হঠাৎ করে আমার মনে হতে থাকে আমি পানির নিচ দিয়ে অন্য কোনো পৃথিবীতে চলে গিয়েছি, আর আমাকে অদ্ভুত কোন রকমের কিছু একটা খাবার সেখানে খেতে দেওয়া হয়েছে। তখন আমি আমার ভাইকে বলি আমি এগুলো খাবো না। এই কথা শুনে আমার ভাই আমাকে বলে, আমি না তোমার ভাই, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে খারাপ কোনো জিনিস খেতে দেব না। আমি খেতে যাব এমন সময় তুমি আমাকে ডেকে ঘুম ভাঙিয়ে দিয়েছ। আমার স্ত্রীর মুখে এমন কথা শুনে আমি হকচকিয়ে যাই। বলি এগুলো কি? আমার স্ত্রী আমাকে বলে, তুমি আমাকে কেন ঘুম থেকে ডাকলে? অনেক কথা বলার পরে আমার স্ত্রী আবারও ঘুমিয়ে যায়। প্রতিদিন এইগুলো দেখে আমার আর বুঝতে বাকি নেই আমার স্ত্রীর সাথে কি ঘটতে চলেছে। আমি তখনই সিদ্ধান্ত নেই কালকে সকালে শ্বশুর বাড়িতে আমার স্ত্রীকে রেখে যে কোনো কাজের বাহানা দিয়ে আমি বাসায় যাব। যেমন ভাবা তেমন কাজ। সকালে আমি বাসায় চলে আসি। আমার এক ভাইয়ের ছেলে আছে যে এই সমস্ত কাজে লিপ্ত, অর্থাৎ কবিরাজি করে। আমি সিদ্ধান্ত নেই তাকে আমার সাথে নিয়ে একটা ব্যবস্থা করব। যাই হোক, শেষ পর্যন্ত আমি বাসায় আসি। তারপরে ওর সাথে দেখা করি। ও আমার বয়সে ছোট। ওকে এই কয়দিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলি। আমার কথা শুনে ও বলে, আমার মনে হয় এখনো তেমন কিছু হয়নি। সে আমার সাথে আমার শ্বশুর বাড়িতে আসতে রাজি হয়। পরে আমরা দুজন ও আর এক বন্ধু মিলে মোট 3 জন আমরা আমাদের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা করি। আমাদের সাথে প্রয়োজনীয় জিনিস যেমন মোমবাতি, আগরবাতি, সিঁদুর, 7 রকমের মিষ্টি, গোলাপ জল এগুলো ছিল। 30 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই। বাসায় পৌঁছে আমরা বুঝতে পারি সেই জিনটি বাসার আশেপাশেই আছে। আমাদের দেখে বাসার বাইরে চলে যায়। আমার শাশুড়ি আমাকে বলে, বাবা তুমি বাসা থেকে বের হওয়ার পর শাকিলা আর ঘর থেকে বের হয়নি। 10 মিনিট আগে ঘর থেকে বের হয়েছে, সারাদিন কিছু খায়নি। বাসায় পৌঁছানোর পরে আমার স্ত্রী আমাদেরকে বলে, আমি সবকিছু আগে থেকেই জানি তুমি পুঠিয়াতে কেন গিয়েছিলে। তুমি চাও আমার ভাইকে আমার কাছ থেকে সরাতে, তাই না? একটা কথা মনে রেখো, আমার ভাই অনেক শক্তিশালী, তোমরা তাকে কিছুই করতে পারবে না। তখন আমিও আমার ভাইয়ের ছেলে বলি, সেইটা তোমার দেখা লাগবে না। আমরা কি করতে পারি আর কি করতে না পারি সেটা সময় হলেই দেখতে পাবে। যাই হোক, সন্ধ্যা হতে হতে তখন অনেক বাকি। আমরা একটু বাইরে যাই। আমাদের কিছু আলোচনা ছিল সেদিন। কিছু সময় পর সন্ধ্যা পার হয়ে অন্ধকার নামে। আমি আমাদের কাজ শুরু করার জন্য আমাদের সাথে করে নিয়ে আসা যে সমস্ত জিনিসপত্র সেগুলো খোলা আকাশের নিচে রাখি। আমরা আগে চারপাশে একটা গোল বৃত্ত এঁকে নেই এবং যে জিনিসপত্রগুলো এনেছিলাম সেগুলো খোলা আকাশের নিচে তখনও বৃত্তের মধ্যে বসে লাল এবং সাদা মোমবাতি জ্বালিয়ে দিয়ে আগরবাড়িতে আগুন ধরিয়ে ধোঁয়া তৈরি করে আমার স্ত্রীকে নিয়ে বৃত্তের মধ্যে বসিয়ে দেই। তারপরে আশিক কিছু দোয়া পড়ে আমার স্ত্রীর কনিষ্ঠ আঙুল চাপ দিয়ে ধরলে জিনকে ডাকা শুরু করে। অনেক সময় পর সেই জিনটি আসতে চায় না। অনেক অনেক রিচুয়াল করার পরে জিনটি আসে। সেই জিনকে তার নাম জিজ্ঞেস করলে সে তার নাম বলতে চায় না। প্রায় 10 মিনিট পরে শুধু নাম বলে অপূর্ব। সে কেন আমার স্ত্রীর কাছে এসেছে জানতে চাইলে জিনটি কিছু সময় বলে, আমি আমার বাবার একমাত্র সন্তান। আমার বাবা মায়ের কথা শুনি না। আমাকে যেটা করতে নিষেধ করে আমি সেইটাই করি। আমি আমার বাবা মাকে অনেক বিরক্ত করি, তাই রাগে আমাকে বাসা থেকে তারা বের করে দিয়েছে। আমি বাসা থেকে বের হয়ে আসার পরে আমার এক বন্ধুর বাসায় একটা সেগুন গাছে থাকি। একে দেখার পরে আমার বেশ ভালো লেগে যায়। ও যখন কোরআন শরীফ পড়তো আমি তখন ওর পাশে বসে কোরআন তেলাওয়াত শুনি, আর খুব ভালো লাগত। তখন আমি ওর কোনো ক্ষতি করিনি। আস্তে আস্তে আমি ওর সাথে কথা বলা শুরু করি। একটু একটু করে আমি ওর স্বপ্নে এসে কথা বলতে থাকি। এক সময় আমি প্রতিদিন ওর স্বপ্নে এসে কথা বলতে থাকি। আবার আমি ওকে নিয়ে এক সময় ঘুরতেও যাই। এই কথাগুলো বলে সেই জিনটি থামে। পরে আশিক বলে তাকে চলে যেতে, কিন্তু সে জিনটি যেতে চায় না। বলে ওইটা আমার বোন, আমি আমার বোনকে ছেড়ে যাব না। অনেক ভয় দেখানোর পরে সে যেতে রাজি হয়, কারণ সেই জিনটি অনেক ছোট ছিল। ছোট থাকার কারণে সেই জিনটি তেমন কোনো ক্ষমতা না থাকায় এক প্রকার চলে যেতে বাধ্য হয়। যাওয়ার সময় আমাদের আনা মিষ্টি থেকে একটা মিষ্টি খেয়ে যায়। যা হোক, আমাদের মনে কিছুটা স্বস্তি ছিল, ঝামেলা মুক্ত হলাম আমরা। তো
কি মনে করছেন ঘটনা এখানে শেষ? না প্রিয় লিসনার্স, অনেক দিন কেটে যায় কোনো সমস্যা ছাড়াই। হঠাৎ আমাদের বাসার মধ্যে সমস্যা শুরু হয়ে যায়। আমার আম্মু আমাকে ফোন দিয়ে বলে বাসায় তাড়াতাড়ি আসতে, শাকিলা কেমন জানি করছে। পুঠিয়া বাজার থেকে আমার বাসায় হেঁটে যেতে 3-4 মিনিটের রাস্তা। আমি দ্রুত বাসায় চলে যাই। আমি বাসায় গিয়ে দেখি নতুন ঝামেলা। বাজার থেকে আমার বাসায় হেঁটে যেতে 3-4 মিনিট লাগে। আমি দেখি আমার স্ত্রী মাথা নিচু করে 2 পায়ের মাঝখানে মাথা দিয়ে বসে কারো সাথে কথা বলছে না, এবং আমি আমার স্ত্রীর এই অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যাই। আবার কি হলো? আমি আমার বাসায় ঢুকে কিছু দোয়া পড়ে আমার স্ত্রীর মাথায় ফুঁ দেই। তার কিছুক্ষণ পরে অবস্থা স্বাভাবিক হয়ে যায়। তার মিনিট খানেক পরে আমার স্ত্রী আমাকে দেখে সবার মাঝে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় আর বলতে থাকে, মাগরিবের নামাজের পরে আমি রুমের বাইরে কারো দৌড়ানোর শব্দ শুনতে পেয়েছি। মনে হয় কেউ বাসার মধ্যে দৌড়ে দৌড়ে খেলা করছে। এই সমস্ত কথা শোনার পরে আমি আশিককে ফোন দেই 5 মিনিটের মধ্যে বাসায় আসার জন্য। পরে আশিককে সাথে করে বাইরে যাই কেন আজ আবার এই সমস্যা হলো সেটা জানার জন্য। সবকিছু শোনার পরে আশিক বলে, ঠিক আছে, আমি আজকে রাতে জিন নিয়ে খোঁজ নিয়ে তোকে জানাবো এই সমস্যা কিভাবে হলো। রাত 1:30 আশিক আমার ঘুম থেকে আমাকে ডেকে তোলে। আমার আর আশিকের বাসা পাশাপাশি থাকার কারণে আশিক আমাকে রাতে সবকিছু জানাবে বলে জানায়। আশিকের কথা শুনে আমার মাথার টনক নড়ে যায়। আশিক বলে সেই জিনটি আবার এসেছে। আমি আশিককে বলি সেই জিনটি না চলে গেছে, তাহলে আবার আসলো কিভাবে? তখন আশিক আমাকে বলে সেই দিন সেই জিনটি আমাকে ধোঁকা দিয়েছে। আমি আজকে জানতে পারলাম সেই জিনটির আসল কারণ কি। জিনটির আসল কারণ হলো তোর স্ত্রীর প্রথম সন্তান নিয়ে যাওয়ার জন্য সে তার সাথে থাকে, আর তোর স্ত্রীকে সে বোকা বানিয়েছে। যেহেতু জিনটি জানে তোর স্ত্রীর কোনো ভাই নেই, সেই সুযোগটা কাজে লাগিয়ে সে তাকে বোন ডাকে। আমি আশিকের মুখে এই কথাগুলো শোনার পরে মনে হলো আমি আকাশ থেকে মাটিতে পড়লাম। আমি আশিককে বলি এখন সেই জিনকে কি করা যায়? আশিক আমাকে বলল কোনো সমস্যা নেই, আমার গুরুকে সব জানিয়ে দিয়েছি, আগামীকাল রাতে আসন বসবে, তারপরে বুঝাবো, যদি না বোঝে তাহলে বাঁকা রাস্তায় হাঁটতে হবে, আমাদের বন্দি করে দেব। ঘটনাটা যত ছোট করে লেখা সম্ভব চেষ্টা করেছি, তারপরেও কিছু বাদ দিয়েছি ঘটনা ছোট করার স্বার্থে। অবশেষে 2 দিনে ঘটনা লিখে শেষ করলাম। রাসেল ভাই, এই ছিল আমার স্ত্রীর সাথে ঘটে যাওয়া ঘটনা, সম্পূর্ণ সত্য এবং বাস্তব ঘটনা। আমি এর আগে কোনো প্ল্যাটফর্মে ঘটনা শেয়ার করিনি। আমি আপনার উপস্থাপনায় ভূত FM ও ভূত.com ব্যতীত অন্য কোনো শো শুনি না। রাসেল ভাই, আল্লাহ আমাকে 7/11/2021 তারিখে একটি পুত্র সন্তান দান করেছেন। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ দান করে। রাসেল ভাই, আমার লেখার মধ্যে অজান্তে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই সমস্ত কথা বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সাখাওয়াত হোসেন রিমন আপনার ঘটনার জন্য। ঘটনা আমরা সবসময় সবাইকে অনুরোধ করব ঘটনা লেখার পরে পুরোটা একবার নিজে পড়ে দেখবেন, তাহলে নিজেরাই আপনাদের সংশোধন করে নিতে পারবেন ভুলগুলো। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আসন বসানোর পরে নিশ্চয়ই সুস্থ হয়েছিলেন আপনার স্ত্রী, সেই জন্যই আপনি বলছিলেন যে আপনি 2021 সালে বাবা হয়েছেন। আর সেই সাথে আমার কাছে আরেকটা জিনিসও ক্লিয়ার হয়ে গেল যে 2020 সালে আপনার তাহলে বিয়ে হয়েছিল। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার আরো যদি ঘটনা থাকে আমাদের পাঠাবেন অবশ্যই অবশ্যই। এবং পুঠিয়া থেকে আপনি পাঠিয়েছেন এই ঘটনাটি, রাজশাহী জেলা পুঠিয়া থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনারা যারা ঘটনা পাঠাতে চান আপনারাও ঘটনা পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন ঘটনা। এবং অসংখ্য ঘটনা আমাদের আসলে প্রতিদিন দরকার হয়, তাই জন্য ঘটনা যদি আপনার কাছে থাকে তাহলে পাঠাতে একেবারেই দেরি করবেন না। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সাথেই থাকুন। এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর প্রথম যে ঘটনাটি, সেই ঘটনাটি আপনারা শুনলেন, জিন রিলেটেড একটা ঘটনা। ভাবলাম যে আরো একটা অডিও ক্লিপ আপনাদেরকে শুনিয়ে, তারপরে আবার ভাবলাম যে না, অডিও ক্লিপের আগে যদি আরো একটা আপনাদেরকে ইমেল শোনানো যায় তাহলে কেমন হয়। আর সেই জন্যই আবারও ইমেল নিয়ে আপনাদের কাছে ফিরে আসা। এবং এবারে যে ইমেলটি এসছে, আমার কাছে এই যে অদ্ভুত লাগে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আমাদের লিখে পাঠাচ্ছেন বিভিন্ন ঘটনা, এবং এই যে এক একজনের সাথে একই টাইপের ঘটনা এক এক ভাবে ঘটছে, এই ব্যাপারটাই সবচাইতে বড় রহস্যময়। কিন্তু এটা আমার কাছে খুবই অদ্ভুত লাগে এবং আমাকে সবসময় ভাবিয়ে তোলে যে এমন কেন হয়। আমি জানি না এই প্রশ্নের উত্তর। নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে আপনারা আমাদের জানাবেন। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাচ্ছি এবং যেভাবে ঘটনা লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ ইমরান, শালিখা থানার মাগুরা জেলা থেকে। রাসেল ভাই, ঘটনাটি আমি কালেক্ট করেছি আশরাফুর রহমান চাঁদ ভাইয়ের কাছ থেকে। এই ঘটনাটি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি নামক স্থানের ঘটনা। ঘটনাটি আশরাফুর ভাইয়ের মার সাথেই ঘটেছে। আমার ঘটনাটি যদি সিলেক্টেড হয় তবে আমি চাই আপনি ঘটনাটি পড়ে শোনান, কারণ আপনার কণ্ঠে শুনলে মনে হয় ঘটনাটির পুনরাবৃত্তি আমার চোখের সামনেই হচ্ছে। যেহেতু ঘটনাটি তার মায়ের সাথে ঘটেছে, ঘটনাটি তার মায়ের মতো করেই বলছি। আমি ছোটবেলা থেকে একটু বেশি চঞ্চল প্রকৃতির ছিলাম। মাঠ, ঘাট, বন, জঙ্গল চষে বেড়াতাম এবং বড়শি দিয়ে মাছ ধরতে খুব পছন্দ করতাম। একদিন আমি আর আমার বাবা আমাদের বাড়ির চারপাশে একটা খালে বড়শি দিয়ে মাছ মারতে যাই এবং সেখানে আমরা অনেক মাছ পাই। আমার বাবা খুব পান খেতেন। পান শেষ হয়ে যাওয়াতে বাবা আমাকে রেখে বাড়িতে চলে আসেন পান খাওয়ার জন্য। বাবা আসার পর আমি অনেক বেশি মাছ পেতে শুরু করি। এজন্য আরো বেশি উদ্দীপনা নিয়ে আমি মাছ মারতে থাকি। বেশ খানিকটা সময় পার হয়ে গেছে, ওদিকে বাবা আসছে না। আমি বেশ অনেক সময় ধরে অনুভব করছি আমার পেছন দিয়ে কেউ আসা যাওয়া করছে। আমি পেছনে ফিরে দেখলাম সেখানে কেউ নেই। তারপর আমি আর কিছু না ভেবে মাছ মারায় পুনরায় মনোযোগ দিলাম। বাবা আসার কোনো নামই নেই। এদিকে সন্ধ্যা নেমে গেছে। বাবা না আসাতে আর সন্ধে নেমে আসায় আমি বাড়ির দিকে রওনা হলাম। কিছু দূর আসার পর আমি অনুভব করছি পেছনে কেউ আমার সাথে আসছে। আমি পেছনে ঘুরে দেখি কেউ নেই। আমি তখন একটু ভয় পেয়ে যাই এবং একটানা পা চালিয়ে আসতে থাকি বাড়িতে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসায় বাড়িতে এসে আমি মাছ কাটতে বসি। মাছ কাটা শেষে মাছ পরিষ্কার করতে আমি দিঘির ঘাটে যাই। দিঘিটা ছিল অনেক বড় ও অনেক পুরনো। দিঘির চারপাশে 4টা পাকা ঘাট বাঁধানো ছিল। দিঘির ঠিক উত্তর পাশে মাঝ বরাবর একটা তাল গাছ ছিল, যেখানে আমার নানা বাড়ির ঠিক বিপরীত পাশে পড়ে। আমার নানা থাকতেন দক্ষিণ পাশে, তাই আমি দক্ষিণ পারে ঘাটে যাই মাছ পরিষ্কার করতে। মাছ পরিষ্কার করতে করতে আমার নজর যায় ওই তাল গাছের দিকে। দেখি তাল গাছ থেকে কিছু একটা পানিতে নামছে। আমি কেন জানি না ওটার থেকে নজর সরাতে পারছি না। ওটা খুব দ্রুত বেগে ধেয়ে আসছে আমার দিকে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। যখন কাছে চলে আসলো ওটা, তখন আমার মনে হলো সেটি বিশাল বড় একটা গজার মাছ। মাছটা দূর থেকে আমার দিকে তাকিয়ে যেন আমাকেই দেখছে। এটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। আমি তখনই চিৎকার দিতে যাব, আর তখনই গজার মাছটি আমার কাছাকাছি চলে আসে। আমি জোরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যাই। এদিকে মাছ পরিষ্কার করতে দেরি হচ্ছে দেখে ঘাটে চলে আসে মা ডাকার জন্য। এসেই দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। মা চিৎকার করে বাবাকে ডাকে। বাবা এসে আমাকে ঘরে নিয়ে যায়। ঘণ্টাখানেক পরে আমার জ্ঞান আসে। তারপর আমি সব ঘটনা বাবাকে খুলে বলি। বাবা সবটা শুনে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া আনতে যায়। ইমাম সাহেবকে না পেয়ে খালি হাতেই বাসায় ফিরে আসে। আর তখন বাবার সাথে কিছু ঘটনা ঘটে। বাবার বর্ণনা অনুযায়ী যা ঘটেছিল তা ছিল এরকম। ওই সময় উত্তর দিকে তাল গাছটা পার হতেই বাবার কানে একটা আওয়াজ ভেসে আসে এবং কেউ একজন বাবার সাথে কথা বলে, এবং কোন রকমের সারা শব্দ না পেয়ে বাবা সামনের দিকে অগ্রসর হয়। বাবা কিছু বলে না এবং তখন সে আবারও কানে ফিস ফিস করে কোনো একটা কিছু বলে এবং সে জানায় যে তার মেয়েকে পছন্দ হয়েছে। বাবা থমকে যায়। কে আপনি? সামনে আসেন। পিছন থেকে কথা বলছেন কেন? সামনে এসে কথা বলেন। তখন সে জানায়
সময় হলেই সে সামনে আসবে। ফিসফিসি সে কথাগুলো বাবার কানে কানে বলে। তারপর বাবার পা অবশ হয়ে গেছে, বাবা হাঁটতে পারছে না। কিছু সময় পরে বাবার শরীর ঘামতে শুরু করে এবং এই সময়টা শীতল বাতাস বাবার শরীরে লাগে। তারপর তার শরীর হালকা হয়ে যায়। অতএব সে দ্রুত বাড়িতে চলে আসে। বাড়িতে এসে বাবা কাউকে কিছু না জানিয়ে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় চলে যায়। আমার বাবার ঘরটা ছনের চাল আর পাটকাঠির বেড়া দেয়া ছিল। আমি আলাদা রুমে থাকতাম, তবে আজ আমি মায়ের সাথে ঘুমাচ্ছি। রাত তখন 3টা কি 3:30। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় পাটকাঠি ভাঙার আওয়াজে। আমি খুব ভয় পেয়ে মাকে ডেকে তুলি। তখনই আমার সাথে ঘটে যায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। মায়ের গায়ে হাত দিতে আমি চমকে উঠি। মা আগে থেকেই আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে। আমি ভয়ে বাবাকে ডাক দিতে যাব, তখনই অনেক অন্যরকম একটা কণ্ঠস্বর আমি শুনতে পাই। কেউ আমাকে আশ্বস্ত করে ভয় না পেতে, এবং সে আমাকে বলে যে সে আমাকে পছন্দ করেছে। এই কথা বলেই আমার মা অট্ট হাসিতে ফেটে পড়ল। আমাকে বলল আমি আবার আসব। অর্থাৎ যে কথাটা, যে অন্যরকম কণ্ঠস্বর, সেটি আমার মায়েরই ছিল। আমি তখন ভয়ে চোখ বন্ধ করে ফেলি। তারপর আস্তে আস্তে চোখ খুলে দেখি মা আমার দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে ঘুমাচ্ছে। ভয়ে আমি জড়সড় হয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করি। এমন অবস্থায় ফজরের আজান আমার কানে ভেসে আসে। বিছানা ছেড়ে ফজরের নামাজের জন্য রেডি হই। তারপর নামাজ আদায় করে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ি। শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। সকালে হঠাৎ হইচইয়ের শব্দে আমার ঘুম ভাঙে। হইচই কিসের? বিছানা ছেড়ে উঠে দেখতে চৌকাঠে দাঁড়ালাম। দেখি লোকজন কি নিয়ে যেন ফিসফিস করে কথা বলছে। আমাকে দেখে সবাই অবাক হয়ে তাকালো। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার মা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল আর বলছে, কোথায় গিয়েছিলি তুই মা? গত 2 দিন ধরে তোকে খুঁজছি, কোথাও পাচ্ছি না। আমি বললাম, কি বলছো মা? আমি তো ফজরের নামাজ আদায় করে বিছানায় ঘুমিয়েছিলাম। তখন বাবা বলল, হ্যাঁ রে মা, তোর মা ঠিকই বলছে। আমি ফজরের নামাজের জন্য তোর মাকে ডাকতে গেছি, দেখি তুই ঘরে নেই। কোথায় চলে গিয়েছিলি মা? বাবার কথা শুনে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলাম। কোথায় গিয়েছিলাম আমি? গত 2 দিন আমি নিখোঁজ। ভয় আমার শরীর শিউরে ওঠে। বিকেলের দিকে বাবা একজন কবিরাজের কাছে যান। কবিরাজ তার বড় মেয়ের বাড়িতে বেড়াতে গেছে, আসবে শুক্রবার। মন খারাপ করে বাবা বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে রাস্তার চারিদিকে অন্ধকার হয়ে আসে। বাবার কাছে কোনো টর্চ লাইট ছিল না। কিছু পাটকাঠি নিয়ে আগুন জ্বালিয়ে বাবা রওনা হলেন। কিছু দূর যেতেই পাটকাঠি শেষ হয়ে গেল। বাবা তখন অন্ধকারে হাঁটছিলেন। 2 গ্রাম পার করে আমাদের গ্রামে প্রবেশ করতে হয়। কিছু দূর যেতেই তার মনে হলো তার আশেপাশে কেউ যেন হাঁটছে। ডানে বায়ে তাকিয়ে কাউকে না দেখে বাবা আবারও হাঁটতে শুরু করলেন। সামনে একটা পুরনো কবরস্থান। তার মনে হচ্ছে পাঞ্জাবি পরে কেউ দাঁড়িয়ে আছে। বাবা তেমন কিছু না ভেবে মনের ভুল মনে করে কবরস্থানের পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলেন। এমন সময় কেউ বাবার নাম ধরে ডাকছে, সামু, সামু, কোথায় গেছিলা? কবিরাজ বাড়ি। গোরস্থানের দিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না বাবা। তাই সে কিছু না ভেবে এক দৌড়ে বাড়িতে চলে আসে। দীর্ঘ 1 সপ্তাহ পর কবিরাজের দেখা পাওয়া যায়। বাবা কবিরাজকে সব ঘটনা খুলে বলে। কবিরাজ সব শুনে বলল, আমি আগামী শনিবার সন্ধ্যার পর যাব, আর বাড়ির উঠোনের ঠিক মাঝ বরাবর গোলাকার বৃত্ত করে সেখানে মাটি দিয়ে লেপে রাখবেন, আর দোকান থেকে 1 ডজন মোমবাতি ও আগরবাতি একদমে কিনবেন। এই বলে কবিরাজ চলে গেল। কবিরাজের কথা মতো সব রেডি করে রাখলাম। শনিবার সন্ধ্যা পার হচ্ছে, কবিরাজ আসার কোনো নামই নেই। কবিরাজের দেরি দেখে বাবা রাস্তায় এগিয়ে যায় কবিরাজ আসছে কিনা দেখতে। বাড়ি থেকে বেরোতেই দেখি কবিরাজ এক মনে কিসের দিকে তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? ভেতরে আসুন। কবিরাজের কোনো সারা শব্দ নেই। দেখে কবিরাজের গায়ে হাত লাগাতেই কবিরাজ চমকে ওঠে। বললাম, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলুন। হ্যাঁ, চলুন। ততক্ষণে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কবিরাজ গোলাকার বৃত্তের চারিদিকে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিলেন এবং ব্যাগ থেকে আরো কি কি যেন সব বের করে চারিদিকে ছড়িয়ে দিলেন। কবিরাজ আমাকে নামাজের ন্যায় বসতে বললেন। কিছুক্ষণ পর বুঝতে পারছি চারিদিকে ঝড় তুফান বইছে, সব ভেঙে যেন আমার মাথায় পড়ছে। তারপর আমার আর কিছু মনে নেই। বাবার কথা শুনে আমি পরে সবকিছু জানতে পেরেছি। আমি সেন্সলেস হওয়ার পরে কবিরাজ আমাকে বোতল থেকে পানি ছিটিয়ে দেয়। পানি ছিটানোর পরেই আমি উঠে দাঁড়িয়ে কবিরাজকে ধরার জন্য দৌড় দেই, কিন্তু আমি কবিরাজের দেয়া দাগের অন্য পারে আসতে পারছিলাম না এবং সে কারণে আমি আরো রেগে যাই। কবিরাজ আমাকে প্রশ্ন করে, কে তুই? আমি আমার নাম বলি।
এবং তারপরে কবিরাজকে বলি যে সামু মিয়া একটু দেরি করে আসলেই তো জীবন নাশ করতাম। এই বলেই আমি অট্ট হাসিতে ফেটে পড়ি। সেখানে উপস্থিত সবাই লক্ষ্য করে আমার চোখ রক্তবর্ণ হয়ে গেছে, চোখ দুটো এখনই যেন বেরিয়ে আসবে। কবিরাজ বলল, আমি অপ্রস্তুত ছিলাম বলেই তুই আমার সামনে আসতে পেরেছিলি, এখন বল তুই কেন এসেছিস, ওকে ছেড়ে চলে যা। তারপর আমি বলে উঠলাম, না, ওকে আমি ছেড়ে যেতে পারবো না, তুই চেষ্টা করে দেখতে পারিস। তখন কবিরাজ বলল যে অনেককেই সে এরকম ভাবেই প্রতিবন্ধী করেছে এবং তাদের মধ্যে অনেক বাক বিতণ্ডা চলে, এবং সে হচ্ছে আমাকে একটা পর্যায়ে ফু দিতে বলে, কিন্তু আমি ফু দিতে চাই না। তারপরে আবারও সে আমাকে ফু দিতে বলে, কারণ বলে যে জীবন বাঁচাতে চাইলে ফু দিতে হবে। হঠাৎ করেই কবিরাজ দোয়া দুরুদ পরে ফু দিতে যাবে, এমন সময় কবিরাজের মুখে প্রচন্ড ব্যথা, এদের মধ্যে অনেক বাক বিতণ্ডা চলে। একটা সময়ে কবিরাজ অনেক দোয়া দুরুদ পড়ে কিছু একটাতে ফু দিতে চায়, এই সময় কবিরাজের মুখে প্রচন্ড ব্যথা শুরু হয়। তখন আমি নাকি বলি, কিরে ফু দিবি না, বাঁচতে হলে চলে যায় এখান থেকে। কবিরাজ একটু সুস্থ অনুভব করার পরে বলল, আমি চলে যাব, কিন্তু তুই বল তুই কে। এটা কবিরাজের দিয়ে একটা টোপ মাত্র ছিল। আমি বলছি, তুই এখনো আমাকে চিনতে পারিসনি, আমি মারিদ। এই বলে ও চলে গেল। কবিরাজ একটু ভয় পেয়ে বাবাকে বলল, ও খুব শক্তিশালী বজ্জিন, আপনারা আপনার মেয়েকে 3 মাসের মধ্যে বিয়ে দিয়ে দিন, বিয়ে দিলে হয়তো ও ওর জিনের কাছে থেকে রক্ষা পাবে। আর আমি বাড়ি বন্ধ করে দিচ্ছি আর 3টে তাবিজ দিচ্ছি, একটা ওর গলায় পরাবেন, আর একটা ওর বিছানায় দেবেন, আর একটা গোলাকার বৃত্তের মাঝে 2 হাত মাটির নিচে পুঁতে রাখবেন। ওই জিনটি এই 3 মাস কিছু করতে পারবে না। জিনটি খুবই শক্তিশালী আর দুষ্ট প্রকৃতির। এই জিন যার পেছনে লাগে তাকে সহজে ছাড়ে না। এভাবে 2 মাস কেটে যায় কোনো সমস্যা ছাড়াই। এদিকে আমাকে বিয়ে দেওয়ার জন্য বাবা ছেলে খুঁজছেন। আমার বয়স তখন 9 থেকে 10-এ এসে পড়েছে। আসলে তখন বিয়ে নিয়ে আমি এতটা বুঝতাম না। বাবা ছেলে খুঁজতে খুঁজতে ফরিদপুর জেলা মধুখালী থানার পাশেই একটা ছেলের খোঁজ পায়। আমাকে দেখে ছেলেটার পছন্দ হয়। তারপর বিয়ের সব আয়োজন করে আমাকে বিয়ে দেয়। আমার শ্বশুর বাড়ি দূর হওয়াতে আমাকে তারা সেদিন নিয়ে যেতে পারে না। গাড়ি ঘোড়ারও সেরকম সুবিধা ছিল না তখন। সকালে আমাকে নিয়ে যাবে, তাই আমাকে ঘরে বসিয়ে রেখেছে। বাইরে সবাই গল্প করছে আর আমি বসে আছি। এমন সময় আমার কানের কাছে কেউ ফিস ফিস করে বলে, কিরে চলে যাবি? কথাগুলো শুনে আমি পেছনে ঘুরে তাকাতেই দেখি এক জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলাম। আমার চিৎকারে সবাই আমার রুমে ছুটে আসে। তারা আমাকে ঘরে না পেয়ে প্রচন্ড রকমের ভয় পায়, কেননা এর আগেও আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। বাবা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও আমাকে পায়নি। এভাবে রাত শেষের দিকে ফজরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন মসজিদের দিকে যাচ্ছিলেন। মসজিদের একটু দূরে একটু আগে একটা বড় তাল গাছ, গাছ থেকে খুব জোরে কিছু একটা পড়ার শব্দে তিনি তাল গাছের দিকে এগিয়ে আসেন কি পড়েছে সেটা দেখার জন্য। এসে দেখেন আমি তাল গাছের নিচে পড়ে আছি। মুয়াজ্জিন সাহেব আমার বিষয়ে সব আগে থেকেই জানতেন, তাই ভয় না পেয়ে আমাদের বাড়ির সবাইকে ডেকে আমাকে বাড়িতে নিয়ে যায়। তারপর আমাকে চিকিৎসা করে সুস্থ করা হয় এবং আমাকে সবাই জিজ্ঞাসা করে যে ওখানে কেন গিয়েছিলি। আমি কিছু বলতে পারলাম না। এদিকে কবিরাজের বাড়ি থেকে খবর এসেছে কবিরাজ নাকি মারা গেছেন। এই কথা শুনে আমার পরিবারের সবাই ভয় পেয়ে যায়। না জানি আরো বড় রকমের ঘটনা ঘটেছে আমার সাথে। সব ঝামেলা মিটিয়ে আমি শ্বশুর বাড়িতে পা রাখি। 5 বছরে কোনো সমস্যা হয়নি আমাদের দাম্পত্য জীবনে। আবার ঘটনার পুনরাবৃত্তি শুরু হয় যখন আমার পেটে 5 মাসের বাচ্চা। আমার স্বামী বাজার থেকে 5 টাকা দিয়ে 2 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসে। আমি মাছটা কেটে পরিষ্কার করে রান্নাঘরে যাই মাছটি ভাজি করার জন্য। রান্নাঘরের পাশে একটা বড় তাল গাছ ছিল। আমি মাছ ভেজে রাখছি, এমন সময় একটা লোমশ হাত পাত্র থেকে মাছ উঠিয়ে নিচ্ছে, এরকম একটা কিছু আমি অনুভব করি। এটা দেখে আমি ভয় পেয়ে আমার শাশুড়িকে ডাক দেই। আমার শাশুড়ি এসে দেখে ওই হাতটি এখনো রান্নাঘর থেকে মাছ নিয়ে যাচ্ছে। আমরা দুজনে অনেক ভয় পেয়ে যাই। সেদিন রাতে আমি স্বপ্ন দেখি আমার ঘরের দরজা কেউ খুলে দিয়েছে এবং আমি প্রশ্ন করি, কে ওখানে? তখন ওই অবয়বটি বলে, আমাকে চিনতে পারিসনি তুই? আমি ফিরে এসেছি, তোকে ছেড়ে যাব না। এই কথা বলেই আমার দিকে এগিয়ে আসলো সেই অবয়বটি। আমি তখন কিছু বলতেও পারছি না, কাউকে ডাকতেও পারছি না। আমি শুধু তাকিয়ে আছি সেই ছায়া মূর্তিটির দিকে। সে আমার শরীরের সাথে মিশে যাচ্ছে। সেদিন আবার একটু দেরিতে ঘুম ভাঙলো। বিষয়টা কাউকে জানালাম না। আমার শাশুড়ি আমাকে কিছু রান্না করার জন্য খড়ি আনতে বলল। আমাদের আখ ক্ষেত থেকে, ওখান থেকে আমি
আখের শুকনা পাতা আনতে ক্ষেতের ভেতরে ঢুকলাম। আমি যেতে যেতে ক্ষেতের অন্য পাশে চলে গেলাম। ক্ষেতের অন্য পাশে অনেক পুরনো দুটা শিমুল গাছ, গাছ দুটোর মাঝে 20 ফুটের মতন জায়গা। আমি গাছের দিকে তাকাতে আমার শরীর হিম হয়ে গেল, আমার কলিজা ফেটে যাচ্ছে, চোখ আটকে যাচ্ছে। ওই গাছটির দিকে তাকিয়ে দেখি দানব আকৃতি একটা কিছু সেই গাছের উপরে বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি সব দেখে সেন্সলেস হয়ে যাই। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে। এদিকে আমার দেরি দেখে আমার শাশুড়ি আমাকে খুঁজতে চলে আসে, দেখে আমি সেন্সলেস হয়ে পড়ে আছি, চোখ দুটো খোলা, আগুনের মতো লাল। আমাকে ওভাবেই বাড়িতে নিয়ে আসা হয়। তারপর জ্ঞান ফিরলে আমি তাদের সব ঘটনা খুলে বলি। রাতে আমি শুয়ে আছি আমার স্বামীর পাশে, ওখান থেকে শিমুল গাছ স্পষ্ট দেখা যায়। আমি শুয়ে শুয়ে দেখছি ওই গাছটা থেকে ওই অবয়বটি নেমে আমার দিকে আসছে। আমি কথা বলতে পারছি না, মনে হচ্ছে আমার গলা টিপে ধরবে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। যত কাছে আসছে আমার মনে হচ্ছে যেন একটা আগুনের বড় বৃত্ত তৈরি হচ্ছে। আমার কাছাকাছি এসে আমার চোখে থাবা মারে সেই অবয়বটি। তারপর আমার আর কিছু মনে নেই। আমার শাশুড়ি পরে আমাকে সব ঘটনা খুলে বলেছে। ঘটনাটিকে এমন, আমি আমার স্বামীকে গলা চিপে ধরি এবং আমার স্বামী চিৎকার করে বাড়ির লোকজনকে ডেকে তোলে এবং লোকজন দৌড়ে এসে দেখে আমি স্বামীকে গলা টিপে ধরে আছি, ওর জিহ্বা প্রায় বের হয়ে এসেছে। এভাবে তাড়াতাড়ি ঘরের দরজা ভেঙে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে। আমার শাশুড়ি আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আমি গর্জন করে আমার শাশুড়ির গলা চেপে ধরি। এদিকে আমাদের বাড়ির চারিপাশে লোকজনও ছুটে আসে। আমার এই অবস্থা দেখে আমাকে সবাই চেপে ধরে বলছে, কি হয়েছে আপনার, এরকম করছেন কেন? আমি কোনো কথা না বলে সবাইকে মারতে আরম্ভ করি। সবাই এই অবস্থা দেখে বাসায় চলে যায়। আমি আমাদের সেই আখ ক্ষেতের ভেতরে চলে যাই। সারা রাত খুঁজেও আমাকে কেউ পায়নি। পরের দিন সকালে আমাকে ওই শিমুল গাছে পাওয়া যায়। কয়েকদিন পর আমার পেটের যে সন্তানটি ছিল সেটি নষ্ট হয়ে যায়। আমার সাথে এই ঘটনা ঘটতে থাকে, আর প্রত্যেকবারই শিমুল গাছে আমাকে পাওয়া যায়। এভাবে আমার 3টে বাচ্চা আমি হারাই। এভাবে কঠিন কষ্টের মধ্যে দিয়ে আমার জীবন চলতে থাকে, সংসার চলতে থাকে। আমার শাশুড়ি একটা কবিরাজের সন্ধান পায়। কবিরাজ আমাদের বাড়ি এসেই ছটফট করতে থাকে। কবিরাজ শুধু একটা কথাই বলে, আপনার বৌমাকে এই বাড়িতে রাখবেন না, রাখলে উনি কোনোদিন মা হতে পারবেন না। এই কথা বলে কবিরাজ চলে যায়। কবিরাজের কথা শুনে কয়েকদিনের ভেতর আমার স্বামী আর আমি আমার বাবার বাড়িতে চলে আসি। বাড়িতে আসার 2 মাসের ভেতর আবারও সন্তান সম্ভবা হই। এখানে আসার পর আমার বেশি সমস্যা হয়নি, তবে মাসে 3 থেকে 4 বার আমি পজেস্ট হতাম। দোয়া কালাম পড়ে গায়ে পানি ছিটালে জিনটি চলে যেত। এভাবে আমি বাবার বাড়িতে 7টি সন্তানের জন্ম দেই। ওরা সবাই সুস্থ আছে। 5 বছর আগে আমার বড় ছেলে একটা কবিরাজ আনে আমাদের বাড়িতে। কবিরাজ এসে কিছুক্ষণ পরে বলল, যে জিনটা আপনাদের কাছে আসে সে আর আপনার কাছে আসবে না। আমার বড় ছেলে কবিরাজকে জিজ্ঞেস করে, কেন আসবে না? কবিরাজ বলল, সে এখন অনেক বৃদ্ধ আর অনেক জিন এখন ওনার কাছে তালিম নেয়। এরপর ওই জিনটি আর আসেনি। এই ছিল ঘটনা। আলহামদুলিল্লাহ এখন সবাই সুস্থ আছে। রাসেল ভাই ভূত.com প্রথম লিখলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। আর 1.5 মাস পর আমার HSC পরীক্ষা, সবাই আমার জন্য দোয়া করবেন। ঘটনাটি কষ্ট করে লিখেছি, প্রচার করলে খুশি হব। ইমরান হুসাইন, জেলা মালগুড়া, থানা শালিখা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনা পাঠানোর জন্য। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনার অনেক বিষয়ই অনেক ঘটনার মতো হলেও খুব অদ্ভুত। যেমন হচ্ছে যে আমরা মাছ খাওয়ার ঘটনা হয়তো অনেকেই শুনেছে, যে বাইরে থেকে হাত বাড়িয়ে মাছ খাওয়ার যে বিষয়টি, কিন্তু সেটার সাথে এটাও সত্যি যে আমরা কখনো দেখিনি যে সেই দৃশ্য একই সাথে 2 জন প্রত্যক্ষ করছে। এই ব্যাপারটা বেশ নতুন। যাই হোক, আমরা আশা করব যে আপনাদের আমাদের ঘটনাগুলো ভালো লাগছে, পছন্দ হচ্ছে, এবং আপনারা যদি ঘটনা পাঠান তাহলে আমরা খুবই খুশি হব। আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট।
চাই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আরো একটা ঘটনা আপনাদের শোনাবো, এবং আপনারা ফেসবুকে অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন এবং কথা বলেন প্রতিনিয়ত। এই বিষয়গুলো হচ্ছে আমার কাছে খুবই অদ্ভুত লাগে। একটা হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলেন। এখন আমরা যে মিউজিকটি ব্যবহার করতে শুরু করেছিলাম ভূত এফএমে, সেই মিউজিকটি হঠাৎ করে দেখলাম সবাই ব্যবহার করতে শুরু করছে, এবং সেই মিউজিকটি আমাদের অনেক খুঁজে বের করে একটা মিউজিক, সেই মিউজিকটি সবাই ব্যবহার করতে শুরু করলো। আমরা তখন অনেক দিন পরে আমরা চেষ্টা করলাম, আমরা যেহেতু সবকিছু আমাদের নিজস্ব, আমরা তখন চেয়েছি যে আমাদের নিজস্বভাবে এই মিউজিকটি প্রডিউস করতে, এবং এটি প্রডিউস করার পরে যেটা হলো সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে নতুন ভাবে মিউজিকটা নিয়ে আসতে, যাতে করে হচ্ছে কেউ এটাকে কপিও করতে না পারে এবং আমাদেরও নিজস্ব একটা কিছু থাকে। সুতরাং আসার কথা হচ্ছে যতজন ভালো বলছেন তার চেয়ে অনেক 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 কম সংখ্যক মানুষ বলছেন যে নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক কেন। আগে এরকম হতো না, এখন এটা হচ্ছে। এটা খুবই পজিটিভ একটা ব্যাপার। আমি খুবই পজিটিভলি দেখছি যে সবাই আপনারা এই মিউজিকটিকে পছন্দ করেছেন, আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি যার কাছ থেকে কালেক্ট করা, তিনি হচ্ছেন আশরাফুল রহমান চাঁদ, রাজবাড়ী বালিয়াকান্দি থেকে, এবং তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমার নাম, এবং তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। নাম প্রকাশে অনিচ্ছুক হলে প্রথমেই কথাটা লিখবেন, তারপরে কোনো কিছু বলবেন, কারণ আমরা নামটা পড়ে ফেলার পরে যদি বলেন তাহলে কোনো লাভ হয় না। যাই হোক, আমি পড়ছি ঘটনাটি যেভাবে লেখা আছে সেভাবেই। জিজ্ঞেস করব না কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালো এবং ভালোর দলেই থাকেন। আমি সেই ছোটবেলা থেকে এই ভূত এফএম এর সাথে জড়িত। ভূত এফএম এ আপনার ঘটনাগুলো শুনতে খুব ভয় লাগতো, এবং আমার কাছে বাবু ভাই একজন ফেভারিট স্টোরি টেলার ছিল। তার মুখে অনেক ঘটনা শুনেছি, যে ঘটনাগুলো ছোটবেলা থেকে শোনা, এবং ছোটবেলা থেকেই অজানাকে জানার এক অদম্য আগ্রহ ছিল মনের ভেতর। যা দেখা যায় না, যা দেখতে পাওয়া যায় না, সেটা দেখার জন্য, সেটাকে পাওয়ার জন্য। ছেলেবেলায় দাদি নানির মুখ থেকে ভৌতিক ঘটনা শোনার অদম্য আগ্রহ ছিল আমার। যেহেতু আপনার কাছে ঘটনা শুনতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, তাই আপনি নিজে পড়ে শোনালে আমি সবচেয়ে বেশি খুশি হব। ঘটনাটি আমার দাদির মুখে শোনা, তিনিও নাকি আবার তার দাদির কাছ থেকে শুনেছেন এই ঘটনাটি। ঘটনাটি একেবারে সত্যি একটা ঘটনা, কারণ আগে মানুষ মিথ্যে কথা বলতো না, বললেও কম বলতো। এখন এই অজুহাত দেয়া ছাড়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করা আমার পক্ষে অসম্ভব। ঘটনাটির স্থান, কাল, পাত্র কিছুই জানা যায়নি। ঘটনাটি জমিদার আমলের একজন বৃদ্ধা কবিরাজকে নিয়ে। তিনি ছিলেন দেওয়ান বাড়ির জ্যেষ্ঠ সন্তান। কথিত দেওয়ানরা ছিল অতি উচ্চ মাত্রার স্বার্থপর, ইংরেজদের সাথে সামঞ্জস্য রেখে ইংরেজদের মন জুগিয়ে চলা এবং প্রজাতের রক্তচোষা জমিদার। নিজেদের জমিতে ইংরেজদের ফসল জোর করে চাষ করিয়ে নেওয়াটা তাদের রেওয়াজে পরিণত হয়েছিল। তারা যেন তাদের জমিদারি টিকিয়ে রাখতে এক মত্ত বিলাসিতায় নিজেদের নিয়োজিত করেছিল। অন্য জমিদারদের জমি জবরদখল, খাজনা আদায়ে সোচ্চার ছিল ওনারা। মূলত জমিদারি টিকিয়ে রাখতে তারা ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিত। তারা এতটাই নৃশংস ছিল যে জিনদের দিয়েও জবরদস্তির মাধ্যমে তাদের স্বার্থ হাসিল করত, এবং ব্ল্যাক ম্যাজিকের কাজটি মূলত বৃদ্ধাই করে থাকতেন। তাদের বাড়িটিও অন্য সকল জমিদারদের বাড়ির থেকে আলাদা ছিল। বাড়িটির চারপাশে ঘন জঙ্গল ছিল, পেছনে দিঘি আর তার পারে ধান ক্ষেত। বৃদ্ধাকে সবাই দেওয়ানি বুড়ি বলে সম্বোধন করত, কারণ কবিরাজির হালকা কিছু ভালো কাজের জন্য। মূল ঘটনা। জমিদার বাড়ির 105 বছর বয়সী বৃদ্ধা মারা যান। সময়টা শীতকালের কোনো এক রাত। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ভরা শীতে শিলাবৃষ্টি হচ্ছিল, যেন হাজারো শেয়ালের বিয়ে লেগেছে। প্রচন্ড শিলাবৃষ্টির কারণে বুড়িকে কবরস্থ করা সম্ভব হচ্ছিল না। গত 2 দিন যাবৎ, হ্যাঁ, বৃদ্ধা গত 2 দিন হল গত হয়েছেন, যা গ্রামবাসী যারা উপস্থিত ছিলেন তারা কেউই জানতেন না। এদিকে বৃদ্ধার মৃত্যু, অন্যদিকে শীতকালে অনির্দিষ্টকালের জন্য
অকাল বর্ষণ, যা অস্বাভাবিকভাবেই পরিবারের সকলের কাছে গ্রহণযোগ্য হচ্ছিল না, এবং সেই কারণে গ্রামে কুৎসা রটনার ভয়েই কাউকে কিছু বলছিলেন না তারা। আর এদিকে রাজ্যের সকল কুকুর ওই বাড়িটিকে ঘিরে ঘেউ ঘেউ করতে শুরু করে দিয়েছিল, যেন বুড়ির লাশটিকে তারা পেলে ছিঁড়ে খুবলে খাবে। আরেকটি বিষয়, অনেক কাক এই রাতের বেলায় এমনভাবে ডাকাডাকি করছিল যেন বৃদ্ধা কতদিন ধরে তাদের ক্ষতি করে আসছে। বাড়ির ভেতর থেকে কেউ লাঠি সোটা নিয়ে বের হলে সব কুকুরগুলো দৌড়ে জঙ্গলের ভিতরে চলে যায়, আর কাকগুলো এলোমেলো ভাবে উড়ে চলে যায়। এদিকে ভারী বর্ষণের কারণে বুড়িকে কবরস্থ করা মোটেও সম্ভব হচ্ছিল না। এক পর্যায়ে বাড়ির সকলে বুড়িকে একটি ঘর তৈরি করে তাতে বুড়িকে কবরস্থ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এই শীতে বানের পানির কারণে তাও বাধাগ্রস্ত হয়ে উঠছিল। এক সময় এই বৃষ্টি থামলে তারা বৃদ্ধাকে কবরস্থ করার সিদ্ধান্ত নেয়। তাই গ্রামের সকলে যে যার মতন কাজে চলে যায়। এদিকে বৃদ্ধার মৃত্যু 2 দিন হয়ে যাওয়ায় লাশটিতে পচন ধরে, তাই তারা 2 দিনে 2 বার করে লাশটিকে গোসল করাচ্ছিল। আতর, সুগন্ধি, গোলাপ জল, ধূপ ধুনো দিয়ে সতেজ রাখার চেষ্টা করছিল লাশটিকে। ঘটনার 3য় রাত। এই দিনে বৃষ্টি থামার জো না দেখে আত্মীয় স্বজন সবাই মিলে স্বাভাবিক হতে শুরু করে। দিনগুলো যেন অপেক্ষা করছিল শুধু মৃতের শবদেহ কবরস্থ করার জন্য। ঘটনার 3য় দিন রাত মাঝরাত লাশটিকে জমিদার বাড়ির বড় বৈঠকখানায় রাখা হয়। আসবাবপত্র সব সরিয়ে বৈঠকখানায় বাড়ির সকল মহিলারা আর বাইরে পুরুষেরা। নারীরা জোরে জোরে কোরআন তেলাওয়াত ও জিকির আজকার করতে থাকে। একসময় সকলে লাশকে পাশে রেখে ঘুমিয়ে পড়ে। বাইরে পুরুষরা কেউ জেগে থাকে অথবা ঘুমিয়ে। বৈঠকখানার মেঝেতে এক কোণে একটি জমিদারি স্ট্যান্ডের ওপরে নিভু নিভু প্রদীপ জ্বলছে। শুধু একজন বৃদ্ধা জেগে আছেন বৈঠকখানায়, আর বাকি মহিলা ও শিশুরা ঘুমিয়ে পড়েছেন। যেহেতু ঘটনাটি 3য় দিনের, তাই সবকিছুই আর 5টা দিনের মতোই স্বাভাবিকভাবে চলছিল। এক পর্যায়ে বৃদ্ধা শুধু তন্দ্রাচ্ছন্ন হয়ে জিকির আজগার করতে থাকেন একটা বড় জমিদার দ্বিহাতল বিশিষ্ট চেয়ারের উপরে বসে। হঠাৎ করে বাড়ির টিনের চালের উপরে ধুম করে আওয়াজ হয়। আশ্চর্যের বিষয়, কারো ঘুম ভাঙেনি। হঠাৎ করে বৃদ্ধা দেখতে পান একটা লম্বা কালো ছায়া বন্ধ জানালার এক পাশ দিয়ে ঘরে প্রবেশ করতে থাকে। মৃদু আলোতে একজন মানুষ দাঁড়িয়ে থাকলে তার ছায়া যেমন দেয়ালে পড়ে, সেই রকম ভাবে ভেসে ভেসে আসে সেই ছায়াটি। বৃদ্ধা এক রকমের প্যারালাইজড হয়ে যান, যেন তার চোখ দুটো শুধু কাজ করছিল। তিনি দেখতে পান সেই ছায়াটি ভেসে ভেসে লাশের পাশে এসে দাঁড়িয়েছে। অসম্ভব কালো ছায়া, চিকন দেহ, 2টো হাত, লম্বা লম্বা চুল, তাও মাথা থেকে পা পর্যন্ত। ছায়াটি তার মাথার একটি চুল ছিঁড়ে বৃদ্ধার শরীরের পরিমাপ নেয় এবং সে সেই কুপিবাতির দিকে ছুঁড়ে মারে। নিমিষেই চুলটি পুড়ে ধোঁয়ার তৈরি হয়। ঘটনাটি এই পর্যন্ত হলে বোধহয় ঘটনাটি আকস্মিক একটি ঘটনায় পরিণত হতো, কিন্তু এরপর যা ঘটে তাতে ঘটনাটি একটি মর্মান্তিক ঘটনায় রূপ নেয়। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের চিন্তার মাঝে যেটা বিরাজ করে না। অবয়বটি এক পর্যায়ে বৈঠকখানায় ঘুমন্ত সকল মহিলা ও শিশুদের শরীরের মাপ নিতে থাকে তার চুল দিয়ে। অতঃপর সেই চুলগুলো মুখ উঁচু করে অল্প অল্প করে চিবিয়ে গিলতে থাকে। এভাবে সকলের পরিমাপ নিয়ে অবয়বটি মৃত বৃদ্ধার লাশটি পাতাল করে নিয়ে দেয়ালে ছায়ার মতন ভেসে ভেসে জানালা এক ফাঁক দিয়ে চলে যায় এবং যাওয়ার সময় টিনের চালে বিকট একটি শব্দ করে চলে যায়। এই পর্যায়ে বৃদ্ধা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সকাল হলে বাড়ির পুরুষেরা দেখেন বৈঠকখানার দরজা এখনো তালা বন্ধ। তারা ডাকাডাকি করতে থাকেন অনেকক্ষণ ধরে। প্রায় অনেকক্ষণ পরে বৃদ্ধা দরজা খোলেন, তার সেই চেয়ারটির ওপর দাঁড়িয়ে। তারপর সকলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর ধরাধরি করে বৃদ্ধাকে নামান। গতরাতের লাশ চুরি যাওয়ার ঘটনাটি বৃদ্ধা সকলকে খুলে বলেন। সবাই হুড়োহুড়ি করে বৈঠকখানা ও বাড়ির চারপাশে লাশটি খুঁজতে থাকেন। এক ধুম চিল্লাচিল্লি হয়ে যায় জমিদার বাড়িতে। বৃষ্টির মধ্যে সকলেই খুঁজতে থাকেন লাশটিকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। এক পর্যায়ে সকলে একটি বিষয় খেয়াল করেন, তারা সকলে লাশটিকে নিয়ে এত শোরগোল করে খোঁজাখুঁজি করলেও বাড়ির একজন মহিলা বা ছোট সদস্যও তাদের সাথে নেই। তারা অবাক হয়ে বিষয়টি দেখতে যান বৈঠকখানায়, আর গিয়ে দেখেন একই
বৈঠকখানায় সকলে এখনো ঘুমাচ্ছেন। শত ডাকাডাকি করেও কোনো লাভ হচ্ছে না। এক পর্যায়ে বৃদ্ধা কাল রাতের পুরো ঘটনাটি সকলের কাছে খুলে বলেন। অবিশ্বাস্য এই ঘটনার পরে সবাই গ্রামের একজন মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসেন খুব গোপনে। ইমাম সাহেব এসে সবকিছু আঁচ করতে পারেন আর অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকেন সকলের দিকে। তার বয়ান অনুযায়ী বৈঠকখানার সকল মহিলা ও শিশু মারা গিয়েছেন। এ যেন মরার ওপরে খাড়ার ঘা। এক নির্বাক পুরুষালী কান্নার রোল পড়ে জমিদার বাড়িতে। ইমামের বয়ানে দেওয়ানি বুড়ি ছিলেন একজন কালো জাদুর সাধক। তার জীবদ্দশায় যদি জিনদের আটক করে তাদের দিয়ে নানা রকমের কুকীর্তি করে বেড়াতেন, খাটিয়ে নিতেন তাদেরকে দিয়ে। তার মৃত্যুর পরে সকল জিনেরা একে একে ছাড়া পেয়ে যায়। ক্ষতি করার জন্য তারা কুকুরের রূপে, কাকের বেশে পাগল প্রায় হয়ে যায়। প্রতিশোধের আগুন নেভাতে তারা সেই বৃদ্ধার লাশটি নিতে আসে। যেহেতু সকলে ঘুমিয়েছিলেন তাই তারা আরো বড় ক্ষতি করার সিদ্ধান্ত নেয় এবং বৈঠকখানার সকল ঘুমন্ত ব্যক্তির উপরে আক্রমণ করে। এরপর দেওয়ানবাড়ির জমিদারিতে ভাটা পড়তে থাকে। এক পর্যায়ে তারা নিঃশেষ হয়ে যায়। এটাই ছিল ঘটনা রাসেল ভাই। করারে ভালো লাগলে আগামী এপিসোডে পড়ে শোনার অনুরোধ রইল। আপনার কাছে ঘটনাটি শোনার জন্য অধীর অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো থাকবেন। সবসময় ভালোর দলে থাকা আমাদের প্রিয় স্টোরি টেলার। আমার পরিচয় গোপন রাখার অনুরোধ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকদিন পর একটা চমৎকার ঘটনা পড়লাম। একজন নতুন মানুষ কিন্তু খুব চমৎকার ভাবে গুছিয়ে লিখেছেন। এত চমৎকার লেখা আসলে অনেকদিনই পড়া হয়ে ওঠেনি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। অন্যরাও দেখুন কি চমৎকার ভাবে তিনি লিখে পাঠিয়েছেন। আপনাদেরও আমরা চাচ্ছি যে আপনারাও ফেসবুক পেজ যান www.facebook.com/russell.স্বাধীন অথবা স্বাধীন মিউজিক অ্যাপের যে কমেন্ট সেকশন আছে সেখানে একটু আলাদাভাবে ধন্যবাদ জানান এই মানুষটিকে। নাম প্রকাশ করতে পারছি না, কিন্তু এই মানুষটি আসলে অসাধারণ একটি ঘটনা আমাদের উপহার দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি, কারণ লাস্ট অডিও ক্লিপের পরে আমার মনটা, অডিও ক্লিপ বলছি, লাস্ট আসলে যে আমরা ইমেলটা পড়লাম, এই ইমেলের পরে আসলে মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। এবং সত্যি কথা বলতে এইরকম ইমেলই আমরা চাই। এরকম ইমেল প্রচুর 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 রকমের আমাদের কাছে পাঠিয়ে দিন এবং আমরা আশা করছি যে এইরকম ইমেল যত বেশি পাবো তত বেশি আমাদের ভূত.com সমৃদ্ধ হবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এইবারে কিন্তু একটি অডিও ক্লিপ। আশা করছি এই অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে। আমাদেরকে লিখুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। ভাই আমি আব্দুর রউফ বলছি, সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা অন্তর্গত আটুলিয়া ইউনিয়ন হাওয়ালভাঙ্গি গ্রাম থেকে। ভাই আজ যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আমার বড় ভাইয়ের জামাইয়ের ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া। আর ঘটনাটির কেন্দ্রস্থল হলো পদ্মপুকুর ইউনিয়ন আর পাতাখালী গ্রাম। তো যার সঙ্গে ঘটছিল আর কি, তার নাম হলো কালাম ঢালি। কেউ যদি প্রুফ নিতে চায় তাই এই কথাটা বলা আর কি। ঘটনাটি হলো যে
আমার এই ভাইয়ের মেয়ে বিয়ে দিছিলাম ওখানে। সেই ক্ষেত্রে তারা আমাদের আত্মীয়। তো জ্যৈষ্ঠী মাসের শেষে ভাই আমাদের এলাকায় আবার ওই সময় আর কি মধুমাস বলা হয়। তো বাড়িতে জামাই নিয়ে আসে, আত্মীয় কুটুম আসে মধুমাস পালন করানোর জন্য। তো বাড়িতে অনেক লোকের সমাগম হয়েছে। তো বাড়িতে যে ঘরগুলো আছে সেই ঘরে সব মহিলারা শুয়ে আছে। তো আর কি পুরুষদের থাকার জায়গা নেই, তা ওরা উঠানে মানে বিছনা করে, চাঁদের রাত উঠানে বিছনা করে ওরা শুয়ে আছে, সবাই শুয়ে আছে, 7-8 জন একসঙ্গে শুয়ে আছে। তো ভাই বলে রাখি, ওই যে উঠানে শুয়ে আছে উঠানের মাঝখানে একটা তাল গাছ ছিল। তো সবাই তো ঘুমিয়েই আছে। ফজরের আজান যখন হয়েছে তখন আর কি যারা নামাজ পড়ে আর কি, নামাজ পড়ার জন্য উঠে দেখে যে কালাম রে দেখে না, কালাম তো নাই। তো সবাই মনে করছে হয়তো উঠে বাইরে গেছে, তো আবার এসে শুয়ে পড়বে। এভাবে সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়ার পরে কালাম রে আর কেউ খুঁজে পায় না, কালাম গেল কই। তো সবাই মনে করছে হয়তো সকালে কোনো কাজে বেরিয়ে গেছে, কাউরে না বলেই হয়তো বেরিয়ে গেছে, হয়তো দুপুর হলেই বাসায় ফিরবে, বা সকালবেলা যখন মানুষ নাস্তা করে তখন হয়তো ফিরবে। তো সকাল গেল, দুপুর গেল, সন্ধ্যা হলো, কিন্তু কালামের কোনো খোঁজ নাই। তখন টেনশন হওয়াটাই স্বাভাবিক। তার আব্বা টেনশন করছে, ছেলে গেল কই। বাড়িতে সবাই একটা কান্নাকাটির মানে অবস্থা তৈরি হয়েছে। তো এইভাবে আর কি, তখন তো এত যোগাযোগ ব্যবস্থাও উন্নত ছিল না, অনুন্নত ব্যবস্থা। আর ঘটনাটি ঘটছে হলো 1982-83 সালে, এমন একটা সময়। তো বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি। তো আমি বলে রাখি যে পদ্মপুকুর ইউনিয়নটা হলো আমাদের একটা নদীর উপর, আর একটা দ্বীপ কেন্দ্রিক ইউনিয়ন, মানে 4 সাইডে নদী, মাঝখানে ইউনিয়নটা। তো যেতে গেলে তো ওর কোনো পারে যদি যেতে হয় তাহলে খেয়া পার হয়ে আসতে হবে। যে কয়টা খেয়া আছে সব দিকে 4 সাইডে সমস্ত জায়গায় খোঁজ নিয়ে দেখলো যে আসলে কালাম কোথাও যায়নি। তো সেদিন গেল, রাত হয়ে গেল, সকাল হলো পরের দিন, কোনো খোঁজ নেই। তো সবাই জানতো যে কালামের উপরে জিনের ভর আছে। তখন আর কি মনে করছে যে নিশ্চিত তাহলে ওরে জিনে উঠাই নিয়ে গেছে, তা না হলে সে গেল কই, মানে পরিদৃষ্টি বলা হয় যাকে। তো এইভাবে বিভিন্ন কবিরাজ গুণী নিয়ে আসা হলো জানার জন্য, কিন্তু কেউ কোনো সন্ধান মিলাতে পারে না। তো ভাই আমাদের এলাকায় নাম করা কবিরাজ গুণিন ছিল আমার খালু জিয়াদ পাড়, তাদের পদবি ছিল পাড়। তো ওরা আর কি আমাদের বাড়িতে আসছে, এসে বলছে এই ঘটনা, ওকে তো পাওয়া যাচ্ছে না, তোমাদের বাড়িতে আসছে কিনা তাই খোঁজ নিতে এলাম। আর আজ 2-3 দিন ধরে আমরা বিভিন্ন গুণিন কবিরাজ নিয়ে শোনা জানা করছে, আয়না করছি, কিন্তু তার কোনো সন্ধান কেউ দিতে পারছে না। তখন আর কি আমার আব্বা বলল যে ঠিক আছে, তাহলে আমার ভাই আছে, উনি খুব বড় মাপের কবিরাজ গুলি, তো উনি মনে হয় বলতে পারে, তাহলে চলেন ওখানে যাই বলে আমার আব্বা ওদেরকে সাথে করে আমাদের খালুদের বাসায় গেল। তো আমার খালু আয়না দেখতে পারতি। তো খালু সব ঘটনা শোনার পরে যখন আর কি আয়না ভরণ দিয়ে দেখলো,
তো দেখে যে অন্ধকার আচ্ছন্ন একটা জায়গায় দেখাচ্ছে, কিন্তু কালামরে দেখাচ্ছে না, খুব অন্ধকার একটা জায়গা। মানে ওইখানে যে মানে আয়নায় আর কোন ছবি আসছে না, শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। তো এভাবে আর কি খালু বলল যে হচ্ছে না, তারে যেখানে রাখছে আয়নায় সেটা প্রকাশ ঘটছে না, অন্ধকার একটা জায়গা দেখাচ্ছে। তো আমাকে তোমাদের বাড়িতে যেতে হবে, তা না হলে আমি এখানে বসে কিছু করতে পারবো। বলে তাহলে চলেন। বলে আমার খালুরে নিয়ে ওদের বাসাতে গেল। যাওয়ার পরে ওই রাত্রে আমার খালু যখন আর কি আসনে বসলো, আসনে বসার পরে আমার খালুর কাছে জিন ছিল, তাদের ডেকে বললো যে কালামরে কই নিয়ে গেছে, কই আছে, এই সন্ধানটা আমাকে এনে দে। তো তারা সময় নিয়ে চলে গেল। তারা বলল যে আমাদেরকে কালকে সন্ধ্যা পর্যন্ত সময় দিতে হবে, আমরা এখন কিছুই বলতে পারবো না। তো ঠিক আছে, যা তোরা সন্ধান নিয়ে আয়। পরের দিন সন্ধ্যাবেলা আবার মানে ওদেরকে ডাকছে, ডেকে বলছে যে গিয়েছে কই দেখ, কি খবর এনেছিস বল। তখন বললো যে কালামরে নিয়ে গেছে একটা সাগর পার, আর যেখানে তাকে রাখছে ঘন একটা জঙ্গল, জঙ্গলের ভিতরে গাছের উপরে তাকে বেঁধে রাখা আছে। তখন খালু বলছে যে যারা নিয়ে গেছে ওদেরকে হাজির কর। তো বলছে ওরে তো আসলে কোনো পুরুষ জিন নিয়ে যায় নাই, ওরে মহিলা জিনে নিয়ে গেছে, 3 জন মহিলা জিন ওরে নিয়ে আটকে রাখছে। তো বলছে যে ওদেরকে ডাক। যখন বলছে আর কি, ওরা যে বলবে আমাদের সময় দিন, আমরা ডেকে নিয়ে আসছি। ওদের 3 জনের ভিতরে ওদের যে প্রধান তাকে ডেকে নিয়ে আসছে, মানে সে আসছে, আর অন্য 2 জন আসেনি। তো তখন বলছে যে এসে যখন সালাম দিছে, বললো আমার খালু বললো যে কি কালামরে কেন নিয়ে গেছিস? তখন বলছে যে ওরে আমাদের খুব ভালো লাগে, তাই আমরা নিয়ে গেছি, ওকে আর আমরা দেব না। তো আমার খালু বলছে ওকে তো তোদের দেয়া লাগবে। তো বলছে না, আমরা দেব না, আপনার যদি কিছু করার থাকে আপনি করে নেন। তখন সে গুণীন মানুষ, সে কি করলো না করলো, তখন এসে বলছে গুরু আমাদের ভুল হয়ে গেছে, তা আমরা ওকে ফেরত দেব, আপনি আমাদের আর টর্চারিং করেন না। তাহলে ফেরত দিবি যখন ওকে নিয়ে আয়। বলে যে না, আমাদের একটা অনুরোধ আপনাকে রাখতে হবে। তো বলেছে কি? তো ওকে আজ 4 দিন হলো আমরা নিয়ে গেছি, তো ওকে আমরা ফেরত দেব 1 মাস 15 দিন পরে, মানে এখনো 1 মাস 11 দিন পরে ওকে আমরা ফেরত দেব। যদি জোর করেন তাহলে কালামের লাশও আপনারা খুঁজে পাবেন না। তো আর কি আমার খালু বলল যে ঠিক আছে, তাহলে কথা দে, প্রতিশ্রুতি দে যে তোরা 1 মাস 11 দিনের পরে ওকে ফেরত দিয়ে যাবি। বলে হ্যাঁ, প্রতিশ্রুতি দিলাম। তা খালুর কাছে ছোট্ট একটা কোরআন শরীফ থাকতো, তো বলে যে এই কোরআন শরীফ ছুঁয়ে শপথ করো যে তোরা ওকে ফেরত দিয়ে যাবি 1 মাস 11 দিন পর। তো ওরা ওই জিনটা আর কি, ওই পরীটা শপথ করলো, শপথ করে চলে গেল। আর আমার খালু বললো যে ওকে আমি এমন ভাবে ভাবছি যে ও ফেরত দিতে বাউন থাকবে। তো যা যা করার আর কি তদবির তাগিদে যা কিছু করার করে রাখলো। আর একটা ওই যে উঠানে যে তাল গাছটা ছিল, ওই তাল গাছে ওই জিনেরা, ওই পরীরা থাকতো, যে এদের বাসা তো এটা। সেখান থেকে এই যে ওরে দেখে ওকে ভালো লাগছে, তাই ওকে নিয়ে গেছে। তো গাছে একটা বললো যে গাছে একজনকে উঠতে হবে, উঠে একটা তাবিজ বাঁধতে হবে। তো তাবিজ বেঁধে দিচ্ছে, দেওয়ার পরে খালু চলে আসছে, বললো যে আপনারা বিচলিত হেন না, ওরে মারবে না, ওরে ফেরত দিতে চাইছে, ফেরত দেবে।
তো 1 মাস বললো যে আমি 1 মাস 10 দিন মানে 11 দিন যেদিন ওই দিন আমি আসবো বলে 1 মাস 10 দিনের মাথায় আর কি আমার খালু গেল। যাওয়ার পরে খালু বা ওই বাড়িতে যে যা কিছু দেখলো বুঝলো যে না ওকে ফেরত দিয়ে যাবে, তো আর খালু আর ওদেরকে উত্ত্যক্ত করলো না। তো রাত্রে ঘুমিয়ে আছে, রাত 2টা-3টার দিকে তাল গাছের উপরে মানুষের কান্নার আওয়াজ শোনা যায়। তো তখন আর কি সবাই জেগে গেছে, যেহেতু ছেলেটা হারিয়ে গেছে। মায়ের মন তো, মা বাবা সবাই ভালো ঘুম হওয়ার কথা না। তো ছেলের কণ্ঠে কান্না যখন শুনছে তখন আর কি মানে সবাই জেগে গেছে, জেগে যে বলছে যে কালাম কাচ্ছে, কালাম বা ফিরে আসছে। তো সবাই তখন আর কি টর্চ নিয়ে আলো নিয়ে খুঁজছে, তো কালাম আসছে তো কই। তো সবাই খেয়াল করলো যে না, তাল গাছের মাথার উপরে কাঁদে। টর্চ মেরে দেখে যে কালাম তাল গাছের উপরে। তখন আর কি ওকে মই দিয়ে নামানো হলো। নামানোর পরে আর কি আমার খালু ওই দিন আর কি পানি পড়ে ওই রাত্রে ওকে গোসল দেওয়া হলো এবং ওকে তাবিজ দিল। দেওয়ার পরে বললো যে ওর কাছে এখন কিছু জিজ্ঞাসা করার দরকার নাই, ও ঘুমাক। তো আর কি ঘুমাইছে। পরের দিন ও উঠছে 12টার দিকে, বললো যে ওর কেউ ডাকবা না, ওর ঘুম যতক্ষণ না ভাঙবে ওর ডাকার প্রয়োজন নেই। তো 12টার দিকে ওর ঘুম ভাঙছে, ভাঙার পরে আবার গোসল টোসল করে এসে তখন ওরে জিজ্ঞাসা করছে যে তোর সাথে কি হয়েছিল, তুই ছিলি কই এতদিন? তখন ওই কালামই বলল যে আমি যে কইছিলাম আমি নিজেও জানি না, কিন্তু একটা গাছের সঙ্গে আমাকে বেঁধে রাখতো, খুব ঘন জঙ্গল, মানে সূর্যের আলো দেখা যায় না এমন একটা জায়গা। তো আমার যখন ক্ষুধা লাগতো ওরা আমারে খাওয়াই যেত, আবার আমার ওই গাছের সঙ্গে বেঁধে রাখতো। আর আমার যখন প্রস্রাব বা বাথরুমের হতো তখন আমি চিল্লাইলে কাউরে না কাউরে পাইতাম, তখন আমারে নিয়ে আবার বাথরুম করিয়ে আমাকে আবার ওই গাছের উপরে বেঁধে রাখত। তো আমার খালু তাকে মানে তাবিজ করে দিয়ে আসছিল, সেইখান থেকে তার আর এমন কোনো ঘটনা সম্মুখীন সে হয় নাই। তো এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে প্রচার করেন, আর সবাইকে আমার সালাম দিয়েন। আসসালামু আলাইকুম। শুনুন স্বাধীন পডকাস্ট। Spirit, be here with me. Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। 183তম এপিসোড চলছে Bhoot.com-এ। আমি রাসেল আছি পুরোটা সময়, এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন এবং অডিও ক্লিপও পছন্দ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা বাকি সময়টুকু আমাদের সঙ্গে থাকবেন, এবং আমরা কথা না বাড়িয়ে, যেহেতু রাত বাড়ছে, আমরা পরবর্তী অডিও ক্লিপে চলে যাচ্ছি। সাথেই থাকুন আমাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। তাই জিজ্ঞাসা করিলাম না কেমন আছেন। ঘটনায় যাওয়ার আগে আমি বাসার বর্ণনা দিয়ে নেই, তাহলে বুঝতে অসুবিধা হবে না ঘটনাটি। আমার বাসা আছে ঢাকা জেলার ধামরাই থানার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকুড়া গ্রামে। তো আমার নাম মোহাম্মদ হানিফ, আমার নাম। আর আমার ঘটনাটি আমার নানুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার নানা যেভাবে আমাকে বলেছে আমি সেভাবে বলার চেষ্টা করছি। তো আমার বাসার বর্ণনা আছে হাইওয়ে থেকে আমাদের বাসা সময় লাগে 10 মিনিট সময়। হাইওয়ে পাশে আমাদের বাসা। তো আমার নানা একদিন আমাদের বাসায় আসে,
তো আমার নানা কিছুদিন আগে সেপ্টেম্বর মাসের 1 তারিখে হবে এরকম। তো আমার নানা যখন আমাদের বাসায় আসে, তো ভাই আমার নানা আপন নানা না হলেও আমার আপন নানার মতোই, আমার চাচাতো ভাইয়ের নানা, আমারও নানা লাগে। তো ঘটনায় চলে যাই। আমার নানা যে বলেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করেছি। ঘটনাটি আজ থেকে ভাই 40 থেকে 50 বছর আগে। তখন আমার নানা সবে মাত্র আমার নানিকে বিয়ে করেছেন। বিয়ের কিছু মাস কেটে যাওয়ার পর কোনো সমস্যা হয় নাই। এরপর একদিন আমার নানার এই গ্রাম থেকে ধান কাটার জন্য আমার নানাকে বলার জন্য আসে যে ধান কেটে দিতে হবে, মানে গৃহস্থের বাসায় থেকে কাজ করতে হবে। তো আমার নানা যেভাবে সেই কাজ, তো তাকে কথা দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি যাবো, সমস্যা নাই, কথা দিয়েছে যে যাবো, সমস্যা নাই ধান কাটার জন্য। তো ধান কাটার সিজনে আমার নানা যখন তাকে কথা দিয়েছে, তো সেখানে আমার নানার বন্ধু, তারপর আমার নানার বন্ধু যারা ছিলেন তাদেরও বলেছে যে ধান কাটার জন্য। তো আমার নানার বন্ধু বলছে ঠিক আছে তাহলে যাব। আমার নানার বন্ধুরা ছিলেন 2 জন গেছিলেন, আর আমার নানা গেছিলেন 3 জন। এরপর গৃহস্থের বাসায় যাওয়ার সময় কোনো সমস্যা হলো না। তো নানাকে বুঝিয়ে দিয়ে গেলেন গৃহস্থের বাসায় গিয়ে একদিন কাজ করার পর এরপর ঘটনাটি ঘটে। তো ভাই গৃহস্থের বাসায় যে ক্ষেত যে থাকে, ক্ষেতের পাশে একটি ছাউনির মতো আর কি ঘরের মতো করে রাখা হয়, যাতে কাজটা শেষ করে খাওয়া দাওয়া এখানে করা যায়, এরকম একটু রেস্ট নেওয়ার মতো আর কি একটা ছাউনি বানানো হয়ে থাকে। তো গ্রামে যারা থাকে তারা মোটামুটি চিনবে, যারা থাকে যারা বলতে পারবে, ওরকম ভাবে থাকে। তো আজ থেকে 40 থেকে 50 বছর আগে তো জানেনি ভাই তখন কিরকম একটাই। তো সবাই খেতে বসছিলেন, কাজটা শেষ করে খেতে বসছিলেন। তো খাওয়া দাওয়া শেষ করে যখন কাজটা সম্পূর্ণ শেষ করার পর আমার নানা এখানে কাজ শেষ করার পরে আমার নানা আবার একটু কি করলেন, সন্ধ্যার পরে আর কি ওখানে ছিলেন সবাই মিলে। তো সন্ধ্যার পরে সবকিছু ঠিকঠাক আছে কিনা এই জন্য দেখার জন্য গেলেন, ওই যেখানে ধান কেটে রাখা হয়েছিল ওই জায়গায় গেলেন। তো আমার নানার একাই গেলেন। তখন আমার নানার বন্ধু বললো যে কই যাস, বললো আসে একটু, এই বলে যেখানে ধান কেটে রাখা হয়েছিল ওইদিকে দেখার জন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা। আবার দেখলেন যে আমার নানা একটু ঝড়ের মতো একটু রাত তখন সন্ধ্যা নেমে গেছে, ঝড়ের মতো এদিকে আমার নানা খেয়াল করলেন যে একটি কালো অবয়ব ওইখানে আর কি নানাদেরকে ইশারার মাধ্যমে ডাকছে। তখন ভাবলেন যে কে হতে পারে, ওখানে হয়তো ওইখানকার কেউ পোলাবানই হবে, ছোট পোলাবান আছে, এরকম ভাবে হবে কেউ দুষ্টুমি করতেছে মনে হয়। তো কয়েকবার ডাকার পর বললো যে কে। তো ওইখান থেকে কোনো সাউন্ড আসতেছে না। ভাবলেন হতে পারে কেউ ওইখানকার কেউ হবে। এরপর ছোট যখন পোলাপান ওখান থাকছিল, ভাবলেন যে ওখানে কি কেউ হবে, এই ডাক কি ওখান থেকে কোনো সাউন্ড আসতেছে না। তো ভাই যখনই ভাবলো যে না এটা কোনো মনে হয় ছোট্ট পোলাপান হলে তো কিছু ওইখান থেকে মুভমেন্ট করবে, নড়াচড়া করবে, চলে যাবে, ওখান থেকে করছে না। এরপর রাসেল ভাই যখন ফিরে আসবে মানে ইয়ের দিকে, মানে যখন ওই যে আমার নানা বন্ধু যেখানে মানে ছিলেন, নানার বন্ধুদের পাশে আসবে, তখন পিছনের দিকে একবার তাকানোর জন্য বললো যে ভাবলো যে তাকাবে কিনা, আছে নাকি এখনো। তখন পিছনের দিকে একটু তাকাইছে, এরপর দেখে কোনো কিছুই নেই, ওখানে কোনো কিছুই নেই। তারপর
ভাবলো যে কই গেল, ভালো ছোট পোলা মানে মনে হয়। এরপর যখন আবার যে সামনের দিকে যে মানে আমার বন্ধুরা যেখানে কাজ করতেন ওইখানে চলে গেছেন, মানে যাইতেছে। এরপর পিছন থেকে বললো, আমার নানার নাম ধরে ডাক দিলেন, নানার নামটা আমি বলতেছি না, তো নানার নামটা আমি বলতেছি না। তো বললো যে আমাকে চিনতে পারছিস না? ও ভাই, এখানে একটা কথা বলে রাখি, আমার নানার সাথে জিন না পুরী থাকতেন, এখনো আসে মাঝে মাঝে। তো আমার নানা পুরীটার সাথে ভাই রাতে একাই থাকতেন একটা রুমে, তখন বিয়ের আগে। তো একাই থাকতেন, পুরীর সাথেই থাকতেন। তো তার আগে ওই ঘটনা পরে বলবো, আগে বলি এই ঘটনার পুরী থাকতেন, ওই ঘটনার পরে একদিন শেয়ার করবো। তো আমার নানাকে বললো যে কই যাস, মানে আমাকে চিনতে পারছিস না? আমার সাথে এতদিন থাকছিস, আমার সাথে এই কতদিন থাকছিস। এইভাবে পিছনে থেকে পরে ভাবলো আমার নানা যে না, আর তো কেউ না, ওইটা পুরী হবে। তখন পুরী যখন আসলেন, তখন পিছনের দিকে তাকালেন, দেখলেন পুরী। তো বললেন যে তুই এখন এখানে আসছিস কিসের জন্য? পুরীকে বলে। পুরী আবার উত্তর দিলেন যে আমার সাথে দেখা করিস না কেন? পুরী উত্তর দিলেন যে আমার সাথে দেখা করিস না কেন? আমার নানাকে বললেন। আমার নানা বললেন যে আমি তো দেখা করবো কিভাবে, আমি তো বিয়ে করেছি, এখন আগের মতো তো দেখা করতে পারি না। তো পুরীটা বললো যে বিয়ে করছিস তাতে কি হয়েছে? আমি তো আগে বলেছি, শর্ত দিয়েছিলাম তোকে যে বিয়ের পরে অন্তত মাসে অন্তত আমাকে 4-5 বার আমাকে ডাকতে হবে, মানে আমাকে দেখা করতে হবে আমার সাথে। তো এইভাবে কি যখন পুরীটার সাথে আমার নানার কথা হয়, এরপর আমার নানা বললো যে চোখটা বন্ধ কর। আমার নানা বললো কেন, আমি চোখ বন্ধ করবো কেন? তো পুরীটা বললো চোখটা বন্ধ কর, কোনো ক্ষতি হবে না, তোর কোনো ক্ষতি হবে না, তুই চোখটি বন্ধ কর। তো আমার ওইভাবে আমার নানা চোখ বন্ধ করলেন। এরপরে আমার নানার হাতে যখন আমার নানার হাত যখন ধরলেন, পুরীটা যখন ধরলেন, তখন দেখতে পেলেন এত ঠান্ডা, এবং এত ঠান্ডা স্রোত, মানে খুব ঠান্ডা একদম। এরপর আমার নানাকে বললো যে বাচ্চা, এবার আমার নানার হাতে দেখতে পেলেন যে অনেক ফল। এই মানে হাতে ফল দেওয়ার জন্য হাতে 2-3টা ফল দিয়েছে, আর নিচে একটা ফল রেখে দিয়ে হয়েছে যাতে ওইটা খাওয়ার পরে নিচে থেকে খেতে পারে আমার নানু। তো আমার নানাকে বললো কি যে ফলটা খেয়ে নে। পুরীটা বললো, আমার নানা খেতে চাইছিলেন না, যে ফলটা খাবো কেন, বলছে না খাবো না। পুরীটা বললো যে না, খেয়ে নে, কোনো সমস্যা হবে না, তোকে দিচ্ছি, তুই ফলটা খেয়ে নে। কিছুক্ষণ কথা বলার পরে কোনো খাইতে চাইছিলেন না আমার নানা বললেন যে না, ফলটা খাবো না। তারপরে বললো যে অনেক চোরাচুরি করার পরে বললো আচ্ছা ঠিক আছে খাচ্ছি। পরে মানে মুখে দেওয়ার সাথে সাথে এরকম ফল আমার নানা কখনোই খায়নি। এতটা মজা, মানে সুস্বাদু, মানে এতটাই মজা যে আমার নানা এর আগে কখনো এই ফলটি মানে খায়নি। এরপরে কিছুক্ষণ কথা বলার পর অনেক ফল মানে খেলেন আমার নানা পুরীটার কাছ থেকে। এরপর আমার নানা যে বন্ধু আছে তারা খুঁজতে বের হয়েছে যে কোথায় গেল, তাকে খোঁজার জন্য। তো লাইট মেটে তখন আমার নানাকে খুঁজতে আসছিলেন। এমন সময় দেখতে পেলেন যে টের পেলেন পুরীটা যে কেউ আসতেছে। তখন আমার নানা বললো যে আচ্ছা তুমি এখন চলে যাও, আমি তোমার সাথে দেখা করবো পরে, কিন্তু আপাতত এখন আর কি দেখা করবো না। তো পুরীটা বললো আচ্ছা ঠিক আছে যাবো, কিন্তু আর কবে দেখা হবে? বললো আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখা করবো, খুব শীঘ্রই দেখা হবে। এরপরে কোনো মানে ওইখান থেকে দুজনের কথা বলার পরে ওখান থেকে পুরীটা চলে গেল আর কি, চলে গেলেন। এরপর ফল খাওয়া শেষ, ফলগুলোকে তারপর আমার নানার বন্ধু হাতে লাইট নিয়ে আমার নানাকে খুঁজতে বের হলেন।
খুঁজতে খুঁজতে দেখতে পেলেন যে আমার নানু ওই বাজারের পাশেই ওইখানেই। আমার নানা বললো যে আমার নানাকে বললো আমার নানার বন্ধু যে তুই এখানে কি করিস? আমার নানা বললো যে না, এমনি দেখার জন্য আসছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা, ধান কেটে রাখা হয়েছে, যদি কোনো প্লাবান বা কোনো ছেলে মানে কোনো কেউ যদি নিয়ে যায়, ধান কেটে রাখা হয়েছিল, যদি কেউ রেখে নিয়ে যায় ওখান থেকে, তো ভাবলো আচ্ছা ঠিক আছে চল বাসায় চল। বাসায় মানে গৃহস্থের বাসায় যেতে বলছে। সবকিছু ঠিক করে একসাথে রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তো ঘটনাটা কারোর সাথে শেয়ার করে নাই আমার নানা কারোর সাথে শেয়ার করে নাই। ওই যে আমার নানার বন্ধুদের সাথে কোনো শেয়ার করে নাই যে আমার সাথে এই ঘটনা ঘটছে। তো কিছুদিন কেটে যাওয়ার পর সবকিছু ঠিকঠাক মানে বাসায় গৃহস্থের বাসায় সবকিছু ধান টান মারাই করে সবকিছু ধান টান মানে ঝেড়ে ঝুড়ে মেশিন অনেক হয়েছে, মানে ওই সময় তো মেশিন ছিল না। তো সবকিছু ধান টান মারাই দিয়ে তারপর আপনার গৃহস্থের বাসায় সবকিছু দিয়ে বাসায় চলে আসে। আমার নানা বাসায় চলে আসার পর কিছুদিন ভালোই যায়। তারপরে আমার নানুকে বলে, আমার নানা বলে যে আমার সাথে যে এখনো পড়ি আসে, কথা হয় মাঝে মাঝে। তখন আমার নানু বলে যে এখনো পড়িটা কেন আসে, এভাবে বললো আমার নানুকে। তখন বলে যে না, অনেকদিন সাথে মানে পড়িটার সাথে আমার নানার সম্পর্ক এখনো, কিন্তু থাকে এরকম ভাবেই, মাঝে মাঝে আসে মাঝে মাঝে থাকে। তখন আমার নানু বললো যে পরীটা কিন্তু এখনো কিসের জন্য আসলো? তখন বললো যে না, পরীটার সাথে নানার যে তো অনেক দিনের সম্পর্ক ছিল, এজন্য নানা বললো আচ্ছা ঠিক আছে ভালো। তো কিছুদিন কেটে যাওয়ার পর আমার নানার একদিন বন্ধুর সাথে দেখা হয়, আমার নানার বন্ধুর সাথে দেখা হয়। তো নানার বন্ধু একদিন বলল যে বন্ধু অনেকদিন ধরে তো মাছ ধরতে যায় না, তো বললো যে মাছ ধরতে কবে যাবি? তো আমার বন্ধু বললো যে আর তখন একটা কথা বলে রাখি ভাই, আমার নানার তখন হইলো হচ্ছে যে মাছ ধরার প্রতি ছিল, মাছ ধরার প্রতি আমার নানার একটা নেশা ছিল, নেশার মতে বলতে পারেন যে নেশা ছিল। তো তখন হচ্ছে আমার নানাকে বললো ঠিক আছে তাহলে কবে যাবি? আমার নানু বললো। তো আমার নানা বললো যে ওকে ঠিক আছে, তাহলে রাত্রে গেলে ভালো হয়, রাত্রে যাবে। তো ডান পিঠে থাকার কারণে তখন আমার নানা রাজি হলেন যে যাবে, রাতে যাবে। তো যে কথা সেই মানে সে কথা সরি। তো আমার নানা বললো যে কোথায় যাবি, মানে কোন ক্ষেতে যাবি না কোনো পুকুরে যাবি? তখন বললো যে একটা পুকুর হবে, পুকুর হচ্ছে যে একটা ওই কাঠবাগানের মতো, কাঠবাগানের ভিতরে যেতে হবে। কাঠবাগানের ওই পাশেই হচ্ছে আমার নানা যে বললো, মানে কাঠবাগানের ওই জায়গায় বলে শুনেছি নানার কাছ থেকে। কাঠবাগানের পাশেই একটা পুকুরের মতো, ওইখানে মাছ ধরতে যাবে। তো আমার নানা রাজি হয়ে গেলেন। তো বললেন যে কয়টার দিকে যাবি? বললো রাতে। তখন ভাই এখানে কথা বলে, তখন তোর ঘড়ি ছিল না। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, মানে ঘড়ি আমার নানার হাতে ঘড়ি ছিল না, হাতে কোনো কয়েকজনের হাতে। তো খেয়ে দিয়ে আমার নানায় খেয়ে দিয়ে তারপরে ওই আমার নানার বন্ধুর সাথে একসাথে হচ্ছে ইয়ের জন্য ডেকে, তারপরে একসাথে মানে টেটা নিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন, যাওয়ার জন্য রওনা হলেন। তো বললেন যে এখন যে যাবি কোন মানে কার যাবি? কাঠবাগান তো ওখানে দুইটা ছিল, কোনখানে যাবি? তখন আমার নানার বন্ধুকে বললো, নানার বন্ধু বললো কি যে সোলেমান কাকার কাঠবাগানের ভিতর দিয়ে ওই পাশের পুকুরে যাব। ওখান থেকে আমার নানার বাসায় থেকে
নানার বাসা থেকে সময় লাগে ওই জায়গায় যেতে 20 মিনিটের সময়। আমার নানার বাসা থেকে ওই বাগানে যেতে সময় লাগে 20 মিনিট সময়। তো দুই বন্ধু, নানার দুই বন্ধু মিলে যাচ্ছিলেন টেটা নিয়ে মাছ ধরতে। তো যাওয়ার সময় কোনো সমস্যা হয় নাই, দেখলেন মানে কোনো সমস্যা হয় নাই, ঠিকঠাক মতো ভালোই মাছ মারছিলেন আমার নানা, নানার বন্ধু সবাই মিলে, মানে দুইজনে ছিলেন, আমার নানার বন্ধু আর নানা দুইজনে ছিলেন, ঠিকঠাক মতো মাছ নিয়ে মানে মাছ ধরছিলেন টেটা দিয়ে, ভালো ভালো একদম কই টাকি, তারপরে জিওল, এরকম বাইম তো না, বাইম আছে এই জায়গায়, সবই ধরনের মাছ আছে। তো ভালো মতো এই মাছ মারতেছিলেন। তো আমার নানা যে দেখলেন যে ব্যাগের মানে ভিতরে ঘুরতেছেন, বাজারের একটা ব্যাগ ছিল নানার কাছে, আর নানার বন্ধুর কাছে একটা বাজারের ব্যাগ ছিল, দুজনের কাছে দুটা ব্যাগ ছিল। ঠিকঠাক মতো মাছ মারতেছেন আর ব্যাগের ভিতরে মাছ ভরছেন, যতটুকু মাছ পাওয়ার কথা তার সে দ্বিগুণ মাছ পাইতেছেন। তো খুশিতে আমার নানা একদম মানে আত্মহারা, অনেক মাছ পাইতেছেন। তো আমার নানা দেখতে পেলেন যে এত মাছ মারতেছেন, তো মানে ব্যাগটা তো ওজন হচ্ছে না, ব্যাগটা তো ওজন হওয়ার কথা। তো টর্চ লাইট যখন মারতে যখন দেখলেন ব্যাগের ভিতরে, ভাই বিশ্বাস করবেন না ভাই, একটি মাছও নেই। আমার নানা তো দেখে একদমই অবাক যে মাছ কোথায় গেল, মাছ এত যে মাছ মারলাম, এখন এই মাছ কোথায় গেল? মাছটি যদি এখানে থাকে তাহলে এখানে থাকবে, এখান থেকে তো উধাও হওয়ার কোনো চান্স নাই, এভাবে বললো। এইভাবে যখন দেখলেন একটি মাছও পাচ্ছে না, আবার দেখলেন বাসায় থেকে চেক দিয়েছিলেন যে ঠিকঠাক আছে কিনা, একদম ঠিকঠাক আছে কিনা, ব্যাগ কোথাও ছিঁড়া আছে কিনা, সম্পূর্ণ ঠিকঠাক নিয়ে এসেছিল বাসায় থেকে। তাহলে মাছকে তো কোনো মানে মাছ কেন কোথায় যাবে, মাছ কোথায় যাবে? এইভাবে দেখতে পরে আমার নানাকে বললো, নানার বন্ধুকে বললো, নানার বন্ধুর নামটা আমি বলতে চাচ্ছি না, সত্য নাম দিলাম জব্বার। তো জব্বার নানাকে বললেন যে জব্বার তাই চল বাসায় চল। আমার নানা আমার জব্বর নানাকে বললেন যে চল বাসায় চল। তো জব্বর নানা বললেন কেন বাসায় যাবো কেন? বলো চল বাসায় চল, যাওয়ার পরে আমি বলতেছি। কিছুক্ষণ নানা জোরাজোরিতে ওই জব্বর নানা মানে আমার নানার বন্ধু যাওয়ার জন্য রেডি, মানে যাওয়ার জন্য রাজি হলেন। এরপর মানে যখনই আমার নানার মানে বন্ধু দেখলেন যে নানার ব্যাগের ভিতরে একটি মাছও নেই, এখন আমার নানার বন্ধু তো দেখে অবাক যে মাছ কোথায় গেল। আমার নানার বন্ধু তখন তাকে বলতে চাইছিল যে তখন এক পর্যায়ে বলছে যে বন্ধু চল বাসায় চল। ওই আমার নানার বন্ধুই বলতেছে চল বাসায় চল। তখন ব্যাগ কিন্তু দুজনের হাতে মানে ছিল। তখন দুজনে একটু কথা বলার পর্যায়ে বললো যে বন্ধু মাছ তো পাইছিস তো কতরে পাইছিলি? বললো যে এখন আর দেখাবো না, চল বাসায় যে দুজনেরা দেখবো। তো এইভাবে বলার পরে দুজনের কাছে ঠিক আছে চল বাসায় চল। এরা ওইখানে আর ব্যাগ দুজনে খুলে নাই যে দেখবে যে মাছ কিরকম হয়েছে কি হয় নাই। তখন বললো চল বাসায় যে চল দুজনেরা দেখবো কার কতটা মাছ পেয়েছি। তো এইভাবে যখন ওখান থেকে আসার জন্য প্রস্তুতি হলেন, হাতে একটি টর্চ নিয়ে তখন আগেকার যে টর্চ ছিলেন ওইগুলো হাতে একটা ব্যাটারি চালিত, তো এরকম টর্চ নিয়ে আসছিলেন। তো আসার জন্য ভাই আমার নানা তখন কাঠ বাগানের ভিতর দিয়ে আমার নানার বন্ধু যখন আসছিলেন, তো আসার এক পর্যায়ে আমার নানা দেখতে পেলেন ইয়ের ভিতর হচ্ছে কাঠ বাগানের ভিতরে কাঠ রঙের সাদা একটি ঘোড়া আমার নানার দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আবার ঘাস খাচ্ছে, মানে ঘাস নিচে মানে ঘাসের মতো খাচ্ছে। ওই সময় ভাই দেখতে পেলেন যে ঘাসের মতো এই সাদা ওয়েবটি মানে নানার ঘোড়া দেখতে পেলেন, আবার নানা দেখে তাকিয়ে আছে ওইভাবে। তো কিছুক্ষণ করে বললো যে আমার নানা আমার
নানার বন্ধুকে বললো যে তো আমি যা দেখছি তুই কি তাই দেখছিস? তখন বললো যে কি দেখছিস? এরপর বললো চল বাসায় চল। তখন মানে বললো কি দেখছিস বল। তখন আমার নানাকে বললো যে আমার নানার বন্ধুকে বললো চল পরে বলবো। এরপরে যখন হাঁটার মানে ব্যাগ নিয়ে আর লাইট নিয়ে আর এগুলো নিয়ে হাঁটার জন্য ভিতর দিয়ে যাচ্ছে, আবার এরপরে ভাবলো যে আচ্ছা দুজনে তো আছি, মানে ওই আমার নানার বন্ধু তো দেখে নাই, ওই আমার নানাই তো দেখছে, দেখি আরেকবার দেখি ঘোড়াটা এখন আছে না নাই। তখন কৌতূহল হলো যে ঘোড়াই এখন আসবে কোথা থেকে, এরকম ঘোড়া নানান দিকে টেনশনে মানে চিন্তা ভাবনা করে পিছনের দিকে তাকালেন, দেখলেন ঘোড়া পিছনে নাই, কোথাও নাই, এদিকে দিকে দেখলেন নাই কোথাও। তখন ভাবলো যে আচ্ছা এখানে কোনো খারাপ কোনো ঘটনা মানে ঘটতে চলেছে, তো আজকে মনে হয় অনেক খারাপ কোনো ঘটনা ঘটবে। এই বলে আমার নানু ওখান থেকে আমার নানার বন্ধুকে নিয়ে হাঁটতে হাঁটতে বাসার দিকে মানে রওনা দিলেন কাঠবাগানের ভিতর দিয়ে। রাস্তা হলো দুই পাশে আচ্ছা কাঠবাগানের বর্ণনা আমি দিয়ে নেই, আমাদের বাসায় বলি কাঠবাগান, অন্য এলাকায় বা বলে যে ওটা মেহগনি গাছও বলে, আমাদের এখানে বলি কাঠবাগান বলি আমরা। তো এক একজনের ভাষায় এক একজনের বলে। তো দুপাশে কাঠবাগান আর মধ্যখানে হচ্ছে রাস্তা দিয়ে আমার নানা হেঁটে যাচ্ছেন, আমার নানার বন্ধু দুজনেই। তো ওই সময় কোনো এই কথা আলোচনা মানে আমার নানার বন্ধুর সাথে কোনো আলোচনা কোনো দুজনের মধ্যে করেনি। যখন বাসায় আসে তখন আমার নানার বন্ধুর বাসায় যায়, কারণ এই ঘটনা তো যেহেতু ঘটছে আমার নানার বাসায় মানে নানু যদি শুনে সময় ভয় পেয়ে যাবে, এই জন্য ভয় পাবে, এই জন্য এর আগে আমার নানার বন্ধুর বাসায় দেখার জন্য সবকিছু বলার জন্য এই জন্য গেছিলেন। তারপরে আমার নানাকে বললো যে আমি শুন একটা কথা বলি। তখন বললো হ্যাঁ বল। বললো যে যখন একটা কথা বলি এখন তো আমার বলবো কিভাবে, আমার তো ভয়ে কোনো কথা বেরোচ্ছে না। তখন আমার নানা বন্ধু বললো বল। পরে বললো যে শোন তাহলে, আমি যখন ভালোই মাছ পাচ্ছিলাম টেরা দিয়ে, যখন অনেক যতটুকু মাছ পাওয়ার কথা ততটুকুর চেয়ে বেশি মাছ পাচ্ছিলাম, তখন দেখলাম যে দেখি তাহলে মাছ ভয় করলাম, ওজন তো ওরকম পাই না, যে যতটুকু ওজন মানে ওয়েট থাকার দরকার ততটুকুর চেয়ে একদমই কম মনে হচ্ছে, যে একদম হালকা ব্যাগ শুধু হাতে করে রেখেছে। তো এইভাবে অনেকক্ষণ মাছ ধরার পরে যখন ব্যাগের ভিতরে থেকে যখন খোলা মানে বের করার জন্য দেখলো লাইট দিয়ে, আমার নানার বন্ধুকে বলছে এই কথা। তখন দেখলেন আমার নানার বন্ধুকে বললো যে একটি মাছও নেই, আমার নানা বললো। তখন আমার নানা কি বলবে আর তাকে, নানার বন্ধুকে। তখন আমার নানার বন্ধু একই সেমি কথাই বললো যে আমি মাছ মারতেছি। তখন আমার মনে হলো যে এই ব্যাগ কেন তো হালকা, তো হালকা থাকায় আমার নানার বন্ধু কি করলেন যে দেখার জন্য ব্যাগটা একটু বাহির করলেন। দেখলেন যে ভিতরে মানে একটি মাছও নেই। মাছের বদলে কি বলবো, ওখানে মাছের বদলে আর কি ভিতরে মাটি, মানে একটি মাছও নেই, শুধু মাটি, মানে মাটি বলতে হচ্ছে কাদা, মানে মাছ রাখার পরে যে কাদা থাকে, একটু একটু কাদা থাকে, ওই কাদা। তো এইভাবে দেখার পরে যখন দেখলেন যে কিছুই নাই, তারপরে নানার সাথে এইভাবে বললো যে আমার সাথে এরকমই হয়েছে। তো দুজনে বলার পরে আমার নানা ওখান থেকে কথা বলার পরে বললো ঠিক আছে, এই কথাটা বলার কোনো দরকার নাই, এইভাবে বলবো। আমার নানা আবার আমার নানুকে বললেন যে ভয় পাবে দেখে যেন বলে নাই। পরের দিন বলছিল। তারপরে আমার নানা একদিন মানে নানুকে বললেন আমার নানা, তারপরে বললেন যে এরকম মানে নানু একটু ভয় পেয়েছিলেন।
তারপরে আমার নানা একদিন স্বপ্নে দেখলেন যে ওই পুরীটা কি নাকি আমার নানাকে বাঁচিয়েছেন, তা না হলে নাকি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো নামতার ম্যাজিক, কিভাবে ম্যাজিক আকারে নামতাকে প্রকাশ করা হয়। আজকে আমরা নয়ের নামতার ম্যাজিকটা দেখাবো। তো বন্ধুরা চলুন আমরা শুরু করি। কেমন, এখানে আমি সাজিয়ে নিয়েছি 9কে 9 গুণ 1, 9 গুণ 2, 9 গুণ 3, 9 গুণ 4, এভাবে আমি 9 গুণ 10 পর্যন্ত লিখে নিয়েছি। এখন আমি যে ম্যাজিকটা দেখাবো, যেমন এটা একটা নয়ের নামতা, তো আমি প্রথমে কি লিখব, প্রথমে এখানে একটা 9 লিখলাম। 9 লেখার পরে আমি এখানে লিখব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপরে এখান থেকে আবার লিখব, এখানে একটা শূন্য দিব, শূন্য দিয়ে তারপরে এখানে লিখব 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে আমাদের 9 তো আছে। তো বন্ধুরা দেখো কত সুন্দর করে, খুব শর্ট সংক্ষিপ্তভাবে আমরা 9 নামতার একটা ম্যাজিক করে ফেললাম। এভাবেই আমরা যারা নামতা না পারি, বিশেষ করে ছোটরা, প্রাইমারি লেভেলের স্টুডেন্টরা যারা নামতা না পারে, তারা এভাবে আমরা শিখে নিব। কেমন, হ্যাঁ, এই দেখুন এখন 9 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। তো এই হলো আমাদের আজকের 9 নামতার ম্যাজিক। আশা করি সবার ভালো লাগছে। তো বন্ধুরা আজকে আমাদের এই নামটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা নামতা সাজিয়েছি। কেমন, এই নামতাটা কীভাবে আমরা ম্যাজিক আকারে প্রকাশ করব, হ্যাঁ, ওটাই দেখাবো। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। কেমন, এখানে আমি সাজিয়েছি 15 গুণ 1, 15 গুণ 2, 15 গুণ 3, 15 গুণ 4, এভাবে আমি 15 গুণ 10 পর্যন্ত সাজিয়েছি। হ্যাঁ, এখন আমি কি করব সেটাই দেখুন ম্যাজিক। ম্যাজিকটা আমরা কীভাবে প্রকাশ করি। যেমন এখানে আমি প্রথমে লিখব একটা 1, তারপরে 2 বাদ দিব, 2 বাদ দিয়ে লিখব 3, 4। এখন আমি 5 বাদ দিয়ে লিখব 6, 7। 7-এর পরে 8 বাদ দিয়ে লিখব 9, 10। 10-এর পরে 11 বাদ দিয়ে লিখব 12, 13। 13-এর পরে আমি 14 বাদ দিয়ে লিখব 15। তার মানে একটা সংখ্যা লেখার পরে আমরা দুইটা সংখ্যা লেখার পরে একটা সংখ্যা বাদ দিব। যেহেতু 1 প্রথম সংখ্যা, তাই আমি 2 বাদ দিয়ে 3, 4 লিখেছি, 5 বাদ দিয়ে 6, 7 লিখেছি, 8 বাদ দিয়ে 9, 10 লিখেছি, 11 বাদ দিয়ে 12, 13 লিখেছি, 14 বাদ দিয়ে 15 লিখেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আসল ম্যাজিক। আমরা দুইটা সংখ্যা ব্যবহার করব, একটা 5 আর একটা 0। হ্যাঁ, তো আমি এখানে আগে কি লিখলাম, একটা 5 লিখলাম, এখানে একটা 0 দিলাম, এখানে একটা 5 লিখলাম, এখানে একটা 0 দিলাম, এখানে একটা 5 লিখলাম, এখানে একটা 0 দিলাম, এখানে একটা 5 লিখলাম, এখানে একটা 0 দিলাম। সেমভাবে এখানে একটা 5 লিখলাম, এখানে একটা 0 দিলাম, হয়ে গেল আমাদের 15 নামতা। বন্ধুরা খুব সুন্দর লাগছে না? আশা করি সবাই এভাবে প্র্যাকটিস করে নামতাগুলা শিখে নেবে। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পেতে সাহায্য করবেন ইনশাল্লাহ। আশা করি নতুন নতুন সব ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা
19-এর নাম তার একটা দুর্দান্ত ম্যাজিক নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা দেখুন কিভাবে আমরা ম্যাজিকের মাধ্যমে 19-এর নামতাটা করে ফেলি। হ্যাঁ, প্রথমে আমি এখানে সাজিয়েছি 19 একে 19 গুণ 1, 19 গুণ 2, 19 গুণ 3, 19 গুণ 4, 19 গুণ 5, এভাবে আমি 19 গুণ 10 পর্যন্ত এভাবে সাজিয়েছি। কেমন? এখন আমি ম্যাজিকটা দেখাবো। ম্যাজিকটা হচ্ছে প্রথমে আমি লিখব বেজোড় সংখ্যা। হ্যাঁ, বেজোড় সংখ্যা তো আমরা সবাই পারি, 1, 3, 5, 7, 9, এভাবে আমরা লিখলাম বেজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19। এখন আমরা যেটা করব, এখন আমরা এইখান থেকে 1, 2, 3 করে আমরা উপরের দিকে যাব। কেমন? তো এখানে যেহেতু আমি এখানে প্রথমে একটা কি দিলাম, একটা শূন্য দিলাম, তারপরে লিখব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো হয়ে গেল আমাদের 19-এর নামটা। তো বন্ধুরা সবাই নিশ্চয়ই খেয়াল করছো কি চমৎকারভাবে আমরা ম্যাজিকের মাধ্যমে 19-এর নামতাটা আমরা করে ফেললাম। আশা করি সবাই এভাবে প্র্যাকটিস করে নামতাগুলো শিখে ফেলবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।